রোগের সমস্ত কারণই হচ্ছে দুম করে ব্লাডে নিউট্রিশনগুলো উপস্থিত হয়ে যাওয়া। হঠাৎ দেখা গেল ব্লাডে হঠাৎ করে সুগার লোড হয়ে গেল, আবার ওই এক্সট্রা সুগারটাই ব্রেনে গিয়ে যদি জমায় তাহলে তার ডিমেনশিয়া হচ্ছে, ঘুম আসছে না রাতে, ইনসমনিয়া হচ্ছে। এলোপাতে খুব কমই যাই না প্রায় বলতে গেলে। ওই ডিআইপি ডায়েট সেটা ফলো করে খুব ভালো আছে। আমার এমনিতে খুব লো প্রেশার টেন্ডেন্সি আছে আমার ব্যক্তিগতভাবে, সেবার কোনোভাবে একটু হাই প্রেশার হয়ে গেছিল, কেন হয়েছিল জানি না। তো ডাক্তার দেখিয়েতেই দিয়ে যাও একটা ওষুধ ধরে দিল, না এটা খেতে হবে আপনাকে, কিন্তু সারা জীবন খেয়ে যেতে হবে। তো এইটা আমার এখন থেকে আমি সারা জীবন খাবো, তো দেখা যাক যা হওয়ার হবে। বন্ধ করে দিয়েছি, এখন অব্দি খাই না দিনে। এটা কেউ নেটে সার্চ করলে পাবে হোয়াইট কোট সিনড্রোম, এটা হয়, ঠিক আছে। এইরকম একদিনের ডিসিশন দেখে কোনোদিন এরকম ওষুধ দেওয়া যায় না। সকাল 8টা থেকে অ্যাক্টিভ থাকে খুব বেশি, আর আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ও ঘুমিয়ে পড়ে। মানে 8টার পর আর প্যানক্রিয়াস তালা বন্ধ হয়ে যায়। টাইম অ্যাজ মেডিসিন নাম্বার 1, ফুড অ্যাজ মেডিসিন, হ্যাঁ, লাইট অ্যাজ মেডিসিন। তাহলে আমাকে মেডিসিন হিসাবে আলোকে, সূর্যের আলোকে নিতে হবে। ডিএপি ডায়েটের পার্ট, তাতেই জাস্ট আইওকিউএম পাস করেছে, তাতে তাকে 1.5 লাখ টাকা এক বছরের ফিজ নেয়। এক বছরও বলেছে 20,000 টাকা নামটা ইউজ করে। ব্যাপারটা কি কেন বললো? মানে ওই যে ওষুধের ব্যাপারেও যেমন ছোট থেকে একটা ভয় দেখানোর একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় এটার ক্ষেত্রে একটা ভয় দেখানো, না হলে হবে না। হ্যাঁ, একদমই তাই। ছোট থেকে গার্জেনদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবিসি ইনস্টিটিউটে যেতে হবে, হ্যাঁ, সেখানে না গেলে হবে না, পিছিয়ে পড়বে তুমি। অ্যাকচুয়ালি ইনস্টিটিউট গুলো এদেরকে দিয়ে নাম করে। আড্ডাবাজি উইথ সম্রাটে আজকে পেয়েছি আমার এক বন্ধুকে, মানে আমার স্কুল লাইফের বন্ধু, অরিন্দম সেনগুপ্ত। ছোট থেকে খুব ব্রিলিয়ান্ট ছেলে, পড়াশোনায় দারুণ, কিন্তু ব্রিলিয়ান্ট হলেও একদম মাটির মানুষ বরাবর। এবং অরিন্দমের সাথে এখনো আমার যোগাযোগ আছে, তাই ভাবলাম আমার এই প্রোগ্রামে ওকে যদি নিয়ে আসা যায়। ওর মধ্যে দুটো খুব ভাইটাল কোয়ালিটি আছে। একটা হচ্ছে যেমন বললাম ব্রাইট স্টুডেন্ট ছিল, দারুণ স্টুডেন্ট, আইএসআই জয়েন্ট এসব সমস্ত স্টুডেন্টদেরও পড়ায় এবং অঙ্ক করায়, ম্যাথামেটিশিয়ান, অসামান্য একজন টিচার। আমার অনেক স্টুডেন্টদের থেকে ওর কথা শুনেছি অনেক দিন ধরেই। এমন একটা শুনে জানেন, ওনাকে মশারির মধ্যে বসে বসে অঙ্ক করায়, এমন একটা শুনেছিলাম। তো যাই হোক, জানেন তো যারা অঙ্ক বিজ্ঞানী তারা একটু তো হবেই আর কি, কিন্তু ওর সাথে কথা বললেই বুঝতে পারবেন কতটা প্রাণবন্ত ওর কথা বলা, ওর মনটা কত সুন্দর। এবং ও রিসেন্টলি ডিআইপি ডায়েট, ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, যিনি খুব বিখ্যাত একজন ডায়েটিশিয়ান, তার পথ অনুসরণ করে তাকে অ্যাসিস্ট করছে বলা যেতে পারে এক প্রকার। সেই সম্বন্ধ আলোকপাত করবে আমাদের এই পডকাস্টে। চলুন কথা হোক অরিন্দমের সাথে। হ্যাঁ অরিন্দম, আমার এই কি বলবো পডকাস্ট নতুন শুরু করেছি, আড্ডাবাজি উইথ সম্রাট, ঠিক আছে? তাতে তোকে স্বাগতম। তো তোর দুটো পরিচয় আমার কাছে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একজন তুই দারুণ একজন ম্যাথামেটিশিয়ান, তুই দারুণ মানে একজন অঙ্কের লোক, এবং অঙ্কের টিচার হিসেবে খুবই একটা বেশ ছাত্র মহলে সম্মানের জায়গা আছে। তো এটা আমি আমার অনেক ছাত্রের থেকে শুনেছি, সেখান থেকে আসছে এই কথাগুলো। আরেকটা যেটা পরিচয়, যেটা নিয়ে প্রথম কথা বলা শুরু করব, সেটা হচ্ছে ডিআইপি ডায়েট সম্বন্ধে আমি জানতে পারি যখন ওই লকডাউন যখন অ্যানাউন্স হলো, ওই যে সময়টা, ওই যে 21 দিন একটা প্রথমে হলো না, 21 দিনের একটা লকডাউন হলো। ওই 21 দিন আমিও প্র্যাকটিক্যালি বাড়িতে বসেই ছিলাম, যেরকম যা মহল তৈরি হয়েছিল, হ্যাঁ সত্যি তাই, ওরকমই কিছু একটা ভেবে। সেই থিয়েটার রিহার্সালও বন্ধ ছিল ওই 21 দিন। আমার দলের কথা বুঝি, বর্ণগত দৃশ্যকাব্য। তো আমার সৌভাগ্যবশত ওই 21 দিনের মধ্যে এই সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে কোনো এক সময় ওই বিশ্বরূপ রায়চৌধুরী, আচ্ছা ডায়েটিশিয়ান,
তার একটি ভিডিও আমার চোখে পড়ে। ওই ভিডিওটা মনে আছে আমার, ওই অনেকগুলো মুসাম্বি নিয়ে উনি একটা পাত্রের মধ্যে বোঝাচ্ছিলেন ব্যাপারটা। তা ওটা খুব মনে বেশ রেখাপাত করে ব্যাপারটি। আমি আমার দু একজন কলিগ স্কুলে, নীলাঞ্জন বলে একজন আছে, এবং দু একজনের সাথে আলোচনা করছিলাম বলে তারাও দেখেছে। এবং ওই সময় থেকে আমি ওনার যে মানে প্রসেসটা, ওনার যে ফরম্যাট, উনি যেটা বলছেন সেটা মানার চেষ্টা করে গেছি। এবং প্রায় টানা 2.5 না 3 মাস মতো আমি ওই সকালে যে ফলের কথা উনি বলছেন, তারপর যে সবজির কথা বলছেন, মাছ মাংস ডিম ত্যাগ করার কথা বলেছিলেন, তখন প্রথম 3 মাস বোধহয় একদম অ্যাকুরেট ফলো করেছিলাম। তা সেটা করার ফলে আমার আমার যে যে ওষুধগুলো আমাকে নিতে হতো অনেক রকম, একটা সময় প্রচন্ড আমার ছোট থেকে পেটের প্রবলেম আছে, অ্যাজমা প্রবলেম ছোট থেকে আছে আমার, সে ক্লাস 7 থেকে বোধহয়, কি আরো আগে। অনেক কিছুই দেখলাম আমার মানে ওষুধ ইনটেক অনেক কমে গেল। অ্যাজমার জন্য যেমন আমাকে সকালে দুটো দুটো 4টে পাফ, রাতে দুটো দুটো 4টে পাফ, দুটো ইনহেলারের, এটা লং টার্ম আর কি বলে গেছে, দিয়েছিলেন ডাক্তার, নিতে হতো। বর্তমানে আমি শুধু রাতেরটা নিই, এবার রাতেরটা অনেক সময় নিও না, সকালেরটা নেওয়া অনেক দিনই বন্ধ করে দিয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি। আর ওষুধ যা যা খেতাম কিছু অনেক রকম প্রবলেম লেগে থাকতো, সেগুলো প্রায় নেই। হলে খুব হট করে হয়তো কিছু হলো, এবং 2-1 দিনের মধ্যে সেগুলো আবার ঠিক অ্যারেস্ট হয়ে যায়। এই উপকারটা আমি পেয়েছি। এবং তারপর থেকে বোধহয় আমি ওই এলোপ্যাথ ডাক্তারের কাছে বোধহয় একবার কি যেতে হয়েছিল, আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে, তো ডিফারেন্ট ম্যাটার, তার জন্য যেতে হয়েছিল, তাও সেটা গিয়ে খুব একটা কাজে দেয়নি। 3-4 মাস মোবিলাইজ করে আমি তারপর হোমিওপ্যাথি দেখিয়ে সেটা তাড়াতাড়ি ঠিক হলো। আচ্ছা, একদমই কিওর হয়ে গেল। এলোপ্যাথে খুব কমই যাই, আমি যাই না প্রায় বলতে গেলে। ওই ডায়েট ফলো করে, ওই ডিআইপি ডায়েট যেটা, সেটা ফলো করে খুব ভালো আছি 4-5 বছরের উপর। বাহ। তা তুই বর্তমানে সেই ডিআইপি ডায়েট যে সিস্টেমটা, তার একজন অন্যতম ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসির অ্যাসিস্ট করছিস বলা যেতে পারে, নিউট্রিশন থেরাপিস্ট বলা যেতে পারে তোকে এখন। হ্যাঁ, নিশ্চয়ই। তা এই ব্যাপারটা একটু এখনো বোধহয় আরো ভাস্ট মানুষের কাছে পৌঁছানো দরকার। অনেক মানুষের কাছে পৌঁছেছে, অনেকে জেনেছেন, অনেক ডাক্তার অনেক ওষুধ কোম্পানির এগেনস্টে অনেক কথা বলেছেন। ওই সময়ে তো প্রচুর ভিডিও ডিলিট করে দেওয়া হচ্ছিল, হ্যাঁ, তাই না? একদম, ওনাদের ভিডিওগুলো যাতে না আসে মানুষের কাছে। একদম। কারণ তুমি যদি ওষুধ ছাড়া 3-4 দিন ওই করোনা বলো যাই বলো সেরে যায়, তাহলে তুমি কেন এত এত টাকা খরচ করবে, এত এত কিছু চাপিয়ে রাখবে, এত কিছু হসপিটালে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষকে ধোকা দেওয়াটা অনেক কমে যাচ্ছিল আর কি, তার ফলে অনেকগুলো ডিলিট করা হচ্ছিল ফেসবুক থেকে, ইউটিউব থেকে ব্যান করে দিয়েছে ব্যান করে সমস্ত দিচ্ছে। জায়গা থেকে। আটকানোর প্রচুর চেষ্টা হয়েছে, তবু পারেনি। প্রচুর মানুষের কাছে সেটা পৌঁছেছে। আমি চাই এই আমাদের এই পডকাস্টের মাধ্যমে আর তোর মাধ্যমে, আহ, ওকে তুই বলছি বলে কিন্তু আপনারা অন্যরকম ভাববেন না, ও আমার ক্লাস ফ্রেন্ড, একদম ছোট থেকে আমরা একসঙ্গে একই স্কুলে পড়েছি। তা ও এই দিকটায় এগিয়েছে বলে ওকে আজকে ডেকে আনা, এবং কথা শুনলেই বুঝতে পারবেন ওর ডেপথ কতটা। তা তুই এই ডিআইপি ডায়েট সম্বন্ধে যদি একটু ডিটেলস করিস। হ্যাঁ, ডিআইপি ডায়েটটা আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু আমার একবার ব্লাড সুগার হয়েছিল। আমি প্রথাগত অ্যালোপ্যাথিতেই বিশ্বাস করতাম। যেমন কিছু হলেই হ্যাঁ, হ্যাঁ। অ্যালোপ্যাথি দেখাতাম, ভয়ও পেতাম সাধারণ মানুষের মতো। তো তারপরে ডাক্তার তো প্রচন্ড ভয় দেখিয়ে দিল যখন ব্লাড সুগার হলো। তো আমি গিয়ে ভাবলাম ঠিক আছে, আমার মায়ের আছে, মানে আমারও হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু হঠাৎ কেন জানি না মনে হলো যে আর আমি তাড়াতাড়ি মেনে নিতে পারি যে কোনো জিনিস। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো আর এতগুলো লোকের আছে, তো আমারও নয় থাকবে সুগার, কি আছে। তো মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না মনে হলো যে মনে হয় এটা ছাড়া মনে হয় করা যায়, মানে কোনো রাস্তা আছে হয়তো, এই ওষুধ খেয়ে বাঁচবো। হঠাৎ একটা মনে হলো যে পেশেন্ট হয়ে থাকবো, পেশেন্ট ছাড়া কি সাধারণ মানুষ হয়ে থাকতে পারবো না, এই একটা হঠাৎ মাথায় এলো। কিন্তু রাস্তাও খুঁজে পাচ্ছি না। ডাক্তারবাবুকে বললাম যে এটা কি কোনোভাবে এক্সারসাইজ করে টোরে কিছু করা যায় না? বললেন, না, এটা এতটা সুগার নামানো যাবে না, এসব বলে। তখন আমি ইউটিউব ঘাঁটা শুরু করলাম। তো ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে ডক্টর বিশ্বজিৎ রায়চৌধুরীকে দেখলাম। উনি এমন একটা ক্লেম করলেন, আর ইউটিউবে তো জানিসই কিরকম হয়, মানে
হাজার অনেক রকম অনেক ভিডিও, ভুল ভুল তথ্যও থাকে। থাকে তো এখানে উনি বলছেন ৭২ ঘন্টায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ। কিন্তু ডায়াবেটিস সম্বন্ধে যে ছবিটা আমাদের চোখের সামনে আছে সেটা হচ্ছে ওষুধ নিলে কেউ ছাড়তে পারবে না। না। নাম্বার 1 সারা জীবন খেতে হবে। নাম্বার 2 হচ্ছে যে ৭২ ঘন্টায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এইটা আমি নিতেই পারলাম না, না। নিতে পারা কিন্তু যায় না এমনিতে শুনলে দেখলাম পরে। যে দুনিয়ায় এত বড়, বড় ডায়াবেটোলজিস্ট আছে, এত কিছু ডায়াবেটিস নিয়ে আলাদা পড়াশোনা করছে লোকজন হুম, ইত্যাদি, ইত্যাদি। হুম, হুম। সেখানে এইরকম কথাবার্তা যে আমি জাস্ট ইগনোর করে চলে গেলাম। কিন্তু মনের কোণে উনার কথাগুলো যে একটা মানে হ্যাঁ, যে উনি এত পজিটিভ কথা বলছেন যে এরকম চলে যাবে এটা শুনেও তো ভালো লাগছে। ওনার স্পিচ গুলো শুনলে খুব খুব পজিটিভ ভালো একটা লাগছে ভাইব কিন্তু আসে আর কি। কিন্তু ভাবছি যে এরকম তো কথা অনেকেই বলে মন ভালোনোর কথা। কিন্তু এটা কি হ্যাঁ। সত্যি? তো যাই হোক করে আমি ইগনোর করলাম। এবার ইগনোর করে আম আমি অনেক ভিডিও দেখতে থাকলাম। বিভিন্ন মানুষের। তার মধ্যে থেকে একটা সার নেওয়ার চেষ্টা করলাম। এদিকে আমার ডাক্তারও একটা কথা বলেছিলেন। অ্যালোপ্যাথি যাকে হুম, দেখাচ্ছিলাম। হুম, আমি তো ওষুধ বন্ধ করিনি। ওষুধ কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, তো তারপরে আমি উনার ডায়েট ডিরেক্টলি আমি কখনো পাইনি তখন ওই মধ্যে। তো যারা উনার কোর্স-টোর্স যারা করেছে, আ সেই ট্রেনিং নিয়েছে যারা, তারা কিছু, কিছু কথাবার্তা বলত। বাংলাদেশের একজন ছিলেন। সেখান থেকে আমি ২-১ টা পার্ট নিয়ে যেমন মানে মাঝখানে কি খাবেন? এরকম হুম, একটা। হুম, হুম, মাঝখানে হুম, হুম, অঙ্কুরিত ছোলা খান, নারকোল খান এসব বলত। তো আমার মাথায় এগুলো ভালোও আসতো। ঠিক আছে মাঝখানে তাহলে এগুলো খাবো। হুম, হুম। এরকম মানে আমি ওনার ফুল প্রোটোকল পাইনি। তো এইরকম একটা করে আর আমি উম খাবার, এক্সারসাইজ এগুলো যথেষ্ট নিয়ন্ত্রণ করতাম। কারণ আমার একটা টার্গেটই হয়েছিল যে আমি ওষুধটাকে বন্ধ করব। হুম, কিন্তু কোনো দিক থেকে কোনো সদুত্তর পাইনি। মানে ডাক্তাররা কেউ বলছে না যে ওষুধ বন্ধ করা যায়। হুম। ইভেন আমার তুই চিনবি মনে হয় প্রতাপ বলে আমাদের একটা বন্ধু প্রতাপ ছিল। সান্যাল। প্রতাপ সান্যাল। হ্যাঁ। প্রতাপ সান্যালের হয়েছিল একই টাইমে। ও আমার কাছে লুকিয়ে, লুকিয়ে এসে আমি কিন্তু ব্যাপারটা লুকাতে চাইনি। হুম, হুম, হুম। মানে আমি ফেসই করেছিলাম। মানে সব ফেস করতেই চেয়েছিলাম লুকোলে বস্তুটাকে। পরে তো মানুষ কাছে পৌঁছবে না না জিনিসটা। আমি লুকোতে চাই না। হ্যাঁ, হ্যাঁ। অনেকে লুকিয়ে, লুকিয়ে ওষুধপত্রও কেনে। এরকম হুম, ব্যাপার আছে। হুম, যে হুম, আসলে এটার একটা ইয়েও আছে যে তোমার বাবা এরকম এই বয়সে এসবও বলে অনেকে। এই হুম, হুম, ভয়েতে হুম, করে। আমি এটা লুকাতাম না। আমি বলতাম। নেগেটিভ আসতো, অনেক নেগেটিভ কথাবার্তা বলত। ব্যাস হয়ে গেল। কাউকে বলতাম যখন। হুম, এই তো হুম, হুম, ওষুধ হুম, নিচ্ছি না। ও তো হয়ে গেল। সুগার হয়েছে। হুম। এই সমস্ত নেগেটিভ আমি নিতে পারতাম। জানি যে আমি এখান থেকে কোনো একটা রাস্তা বার করব। এরকম হুম, মাথায় ছিল। হুম। তো তখন প্রতাপ বলল যে, "না প্রতাপ আবার বিভিন্ন ডাক্তারকে দেখাতো পুরুষোত্তম আচ্ছা, বলেছেন আচ্ছা, টেছেন হ্যাঁ, হ্যাঁ। ইত্যাদি এরকম। তো সেখানে বড় ডাক্তার যাকে দেখাতো তিনি আবার বলেছেন যে, "না, না এরা এসব কথা চিন্তাই করবেন না। এগুলো এন্ডোক্রিনাল ডিসঅর্ডার কোনদিন ঠিক হয় না।" হুম, এসব বলেছে টলেছে আমাকে এসে বারবার বলত। কিন্তু আমার ভেতর থেকে আ মনে হতো যে না, মনে হয় এটা করা যাবে। কিন্তু আমি কাউকে পাচ্ছি না একটা লোক বলবে, "হ্যাঁ, করা যায়।" পিঠে হুম, হাত দিয়ে হুম, বলবে হুম, কেউ। হুম, এরকম আমি কাউকে পাচ্ছি না। তো এটা খুব টাফ হয়ে গেল। কিন্তু লড়াইটা আমার সাথেই হচ্ছে। নিজেই ভাবছি যে একমাত্র আমিই ভেবেছি আর ওই YouTube এ ২-৪ জনকে হুম, দেখেছি যে হুম, 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 বলছে যে হ্যাঁ, এটা পসিবল। হুম, আর একটা বাস্তবে লোক দেখছি না যারা কাছাকাছি এসে বলছে যে হুম, হ্যাঁ, হুম, হুম, এটা হবে। কোনো ব্যাপারই না। এরকম তো হয় আমি দেখেছি। ৬ মাস বাদে আমি দেখলাম আমার প্যারামিটার সব ডাউন হয়ে গেল। আমি কিন্তু ডায়েটও করিনি সেরকম। ঠিক আছে? আচ্ছা। কিন্তু এমনি নরমাল ডাক্তারবাবু যেমন বলেছিলেন যে ১ চামচ তেলে আপনার রান্না হবে সারাদিন। আমি তেলই কমিয়ে দিলাম। যেরকম বলেন আমি আরকি। কিন্তু একদম স্ট্রিক্ট করলাম। হুম, তেল-টেল কমিয়ে দিলাম। হুম? সেদ্ধ তরকারি খেতাম। এই সমস্ত করতাম। তো হাঁটাহাঁটিও করতাম। একদম নিয়মিত প্রত্যেকদিন হাঁটতাম সকালে। তারপর দেখলাম যে প্রচুর কমে গেল হুম, সমস্ত কিছু। ওষুধ খেতাম। একটা ওষুধের পরেও এতটা কমে গেল। তো ডাক্তারবাবু হাত-টাত মেলালেন। মিলিয়ে বললেন, "বাহ! খুব ভালো ডাক্তারবাবু আমি ওষুধটা ছাড়তে পারি?" বলল যে, "আমি কিছুদিন পরে দেখছি। একবার হুম, ছেড়ে দেখব আপনাকে।" হুম। তো কিছুদিন আমার ক্ষেত্রে আর মানে অপেক্ষা আসছে করতে না। পারছি না। হ্যাঁ, অপেক্ষা ও করতে আচ্ছা। আমি পারছি না। আমার ছাত্রের বাবা, তার কাছে তিনি ডাক্তার। উনার সাথে একবার কথা হলো। উনি বললেন যে, আ "আচ্ছা আপনি ওজন কমিয়েছেন?" আমি বললাম, "হ্যাঁ।" "কতটা?" আমি বললাম, "১৬ কেজি কমিয়েছি।" উনি হুম, ১৬ কেজি ওজন বিশাল। কমিয়েছিলাম। বিশাল ব্যাপার। বলল, "তাহলে ছেড়ে দিন।" হুম। এই ১ম একজন ডাক্তার বললেন, "আপনি ছেড়ে দিন।" কিন্তু ওই ছেড়ে দিন বললেন, ডাক্তারবাবুই বলছেন। কিন্তু আমার তবুও ভয় লাগছে যে ওষুধ ছাড়বো? কারণ এত বাজারে এই সমস্ত কথা আছে যেমন লোকের মধ্যে থাকে। ভীষণ ভয় পাচ্ছি যে ওষুধটা ছেড়ে কিছু হবে না তো? ওষুধটা ছাড়লাম। কিন্তু যেই ছাড়লাম আ ঈশ্বরের অসীম কৃপা আরকি আমি সেদিনই বিশ্বর রায়চৌধুরীর পুরো একটা ডিরেক্ট প্রোটোকল পেলাম। আমি ঠিক চাইছিলাম কেউ একটা প্রোটোকল বলুক আমাকে। ওই ডিআইপি ডায়েট হুম, পেলাম। এই যে প্রোটোকলটা পেলাম এটা খুব বিতর্কিত। হুম, বলছে হুম, তুমি ফল খাও। হুম, তোমার বডি ওয়েট ইনটু 10 ৭০ কেজি হলে ৭০০ গ্রাম ফল খাবো এরকম কমপক্ষে। এত ফল
এবার বলছে মিষ্টি ফল খাও বেশি করে। হুম। ব্লাড সুগার পেশেন্টকে বলছে তুমি আম হ্যাঁ, খাও ১ আম কিলো, বেশি করে, ১ যত কিলো, পারেন আম খান। ১.৫ কিলো, ২ কিলো আম খাও। তাই। তো আমি এটা তো বিতর্কিত। আম মানে তো ওখানে তো চিন্তাই করা যাচ্ছে না। আমার তো হুম। ওখানে মানে আমাকে যে ডায়েট চার্ট দিয়েছিলেন হুম। অ্যালোপ্যাথিক ডাক্তার, সেখানে ফল ছিল খুবই সামান্য। দিনে ২ টো ফল ছিল। হুম। হ্যাঁ? মেপে দেওয়া ছিল এর উপরে যাওয়া যাবে না। তো সেখানে আমাকে বলছে এরকম ঝুড়ি, ঝুড়ি ফল খাও। বুফে লাগিয়ে দাও বলছে। হ্যাঁ? হুম। আমি ১ম এ তো ভয়ে আম তো খাইনি। আমি কলাও খাইনি। আমি বেছে, বেছে না তখন ওইসব উল্টোপাল্টা পড়াশোনা করতাম। গ্লাইসেমিক ইনডেক্স এই সমস্ত করতাম। তো ওই বেছে, বেছে আপেল, কলা ইত্যাদি খেয়ে ওরকম ডায়েট মানছি। আর মনে প্রচন্ড ভয়। কি না কি হয়ে যায়। হুম। তো যখনই শরীরে একটু এদিক থেকে ওদিক হতো, তখনই মনে হতো যে আ এই করছি বলে এটা হয়েছে। এরকম করতে, করতে আমি দিন ১০ যাওয়ার পর হঠাৎ দুপুর ১২ টায় দেখি মাথাটা কেমন একটা চক্কর দিচ্ছে। হালকা। তো যাই হচ্ছে বললাম না, তখন মনে হয় যে ওইসব ওটার করছি জন্য বলেই হচ্ছে, আমি হ্যাঁ। তো জানিও না এটা ঠিক না ভুল। কি হুম, করছি? হুম, হুম, হুম। তো আমি তখন ব্লাড সুগারটা মাপলাম একবার। মেপে দেখি 72, 72? 72 এটা উইথআউট মেডিসিন কিন্তু। আচ্ছা। বাহ! এরকম তোর ব্যাপার। এমনি কিরম থাকতো? আমি যখন খুব যখন হাই এটা সেটা করে, হ্যাঁ, মানে হাঁটাহাঁটি করে দুবেলা খাওয়া-দাওয়া হুম, কন্ট্রোল করে টরে করেছিলাম, তখন ফাস্টিং ছিল হুম। ১৬৮। ফাস্টিং ১৬৮ ছিল। ১৬৮ ছিল। সেটা তোর পিপি গেল এটা 72? এটা এটা র‍্যান্ডম 72, র‍্যান্ডম র‍্যান্ডম, 72, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কাইন্ড অফ র‍্যান্ডমই বলা যায়। দুপুর ১২ টায় ইয়ে করছে। ফাস্টিং 68 মানে তো তোর পিপিতে আরো অনেক বেশি হ্যাঁ, হবে। বেশি। ৩০০-৩০০ ছাড়িয়ে যাবে না নাকি? ৩০০ ছাড়াইনি। পিপিটা তখন দেখলাম যে ২০৫ ছিল ২০০ মনে তখন, আচ্ছা। হ্যাঁ? ২১০ ছিল, হুম, ২১০। হুম। তো সেটা আম 72 র‍্যান্ডম এ চলে এলো। আমি দেখছি র‍্যান্ডম 72। আচ্ছা আমি বললাম ঠিক আছে এবার আমি ওই ফলগুলো স্টার্ট করে দেখি তো। তো বিশ্বাসটা এক ধাপ বাড়লো। হুম, আখের রস খেয়ে চলে এলাম। হুম, ফলের সাথে আখের রস এড করলাম। সেদিন ওর মেপে দেখি ওরকম সময় দেখছি 72 ই আছে। হুম, মানে একদম ফিক্স দেখছি প্রায়। তারপরে তো সাহস বাড়ছে। এবার বেলার দিকে যে খাবারগুলো, ওই খাবারগুলোতে আমি অনেক রকম পরীক্ষা করেছি আস্তে, আস্তে। মানে হুম, স্যালাড-ট্যালাড খেয়ে তো জানিসই। হুম, হুম, তখন বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খেলে কম খেতাম না। প্রচুরই খেতাম। হুম, বেশ ভালো করে একদিন বিরিয়ানি খেলাম একদিন। খেয়ে দেখি মানে প্রায় ২ প্লেটের কাছাকাছি হবে। এরকমই খেতাম হুম, তখন। হুম, অ্যা করে মাপলাম দেখছি ১১০। হুম, পিপি আসছে হুম, ১১০ হুম, উইথআউট মেডিসিন। তো তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ, এটা একদম পুরোপুরি কাজ করে। তো আমি অনেকদিন পরীক্ষা করেছি। কারণ আমি বুঝতে পারতাম না ঠিক না ভুল। এই করতে, করতে হুম, আমার বিশ্বাসটা প্রচন্ড জন্মালো। এই করে ডিআইপিআরকে জানলাম। তখন আমি বুঝলাম যে না এটা তো দারুণ ব্যাপার, সত্যিই কাজ করে। আর বাবাকেও আমি এগুলো এপ্লাই করালাম। বাবার দেখলাম বিপি চলে গেল। একদম বাবা স্টিল নাও এখনো আর মেডিসিন নেয় না। বাহ! ৮ বছর হয়ে গেল। কিরম বয়স বাবার? বাবা 82, হ্যাঁ 82 না 83, এখন হুম, হুম, 83, হুম। হ্যাঁ। আর বাবার বয়স তাহলে ৮৩ এখন। ৮৩। বাবার বয়স ৮৩ এবং তার কিছুই হুম, লাগছে না। আরো ওষুধ ছিল অনেক। তো এইগুলো যখন আমি দেখলাম যে খুব অদ্ভুতভাবে এসব চলে গেল, হুম, তখন মাকেও তাই করিয়েছিলাম। মা তো মারা গেছে ২০২৩ এ, কিন্তু মাকেও এগুলো স্টার্ট করেছিলাম আমি। মায়ের ওষুধও অনেক কমে গিয়ে বন্ধ হয়ে গেছিল। তারপরে সে মায়ের ব্যাপারটা আলাদা আছে। পরে সেগুলো একটা সময় দেখা যাবে। কিন্তু এটা হয়েছিল প্রচন্ড। আমি বিশ্বাসটা প্রচন্ড জন্মে গেল তখন। হুম, আর মায়ের জন্যই মূলত আমার অনেক পড়াশোনা করেছিলাম। ডায়াবেটিস কারণ আমার ব্যাপারটা সলভ হয়ে গেল। হুম, আমার তার নিয়ে কোনো আর মাথা ব্যথাই ছিল না। কিন্তু আমার এবার চ্যালেঞ্জ হলো যে ইনসুলিন কি করে নিয়ন্ত্রণ করা যায়। তো হুম, ইনসুলিনের জন্য আমি প্রচুর ঘাঁটলাম, দেখলাম। তো আমি বুঝলাম যে আমাকে উনার কাছে কোর্স করতে হবে। তো উনার কাছে আমি একটা কোর্স করি। কোর্স উম আ ১ম কোর্স হচ্ছে আমার সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। এইটাই ডায়াবেটিসের আচ্ছা, উপর করলাম। আচ্ছা, ১ম আচ্ছা। কোর্স। তো ওটা করার পরে তারপর আমি আ দিন, দিন চাইলাম। এখন কোর্স তো অনলাইন কোর্স। কোর্স এরকমভাবে ডিগ্রি দিয়ে কিছু হয় না। কারণ হুম, হচ্ছে হুম, যে হুম, পড়াশোনাটা নিজেকেই করতে হয়। কারণ আমি তাগিদে করেছি না। তো সেই কারণে আমি প্রচুর মানে সিলেবাসের বাইরে প্রচুর পড়াশোনা করেছি হুম, আরকি। হুম, মানে হুম, আমি উনার সিলেবাসে যতটুকু দিয়েছিলেন তার বাইরে আমি অনেক ঘাটাঘাটি করেছি হুম, হুম। উনার জিনিস। করে আমি অনেক কিছু মানে কারণ এটা আমার নিড, দরকারে হ্যাঁ, করছি হ্যাঁ, আমি। হ্যাঁ। যে আমার মাকে ঠিক করতে হবে, ইনসুলিনটা কি করে অফ করব। তো এই করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক। তো ওইটা হয়ে যাওয়ার পর আমার তখন মনে হলো যে আমি সমস্ত ব্যাপারেই একটা নেশার মতো হয়ে গেল যে সব ব্যাপারেই আমি শিখবো আরকি। তখন আমি কানেক্ট হতে চাই আপনাদের সাথে। তো ঠিক আছে থাকুন। এবার বিভিন্ন রকম কোর্স যখনই আসতো আমি তখন সেগুলোকে ধরতাম, হুম, হুম, করতাম। এরকম করে, করে অনেক কোর্স হুম, করেছি। আমি হুম। স্টিল নাও এখনো করে যাচ্ছি আরকি। হ্যাঁ, লাস্ট একটা আচ্ছা, নিমের আচ্ছা, উপর আচ্ছা, কোর্স আচ্ছা। করেছি। উনার কিসের কাছে উপর? নিমের উপর, শুধু নিমের উপর। আচ্ছা, সার্টিফাইড নিম থেরাপি প্র্যাকটিশনার। বা শুধু নিমের হুম, উপরেই নিম দিয়ে অনেক রকম ট্রিটমেন্ট করা যায়। মানে অনেক রকম মানে অনেক রকম। চিন্তার বাইরে আরকি। সেটা অন্য প্রসঙ্গ আসছি। হুম, তো হুম, হুম। এইটা হলো তো এই করতে, করতে শিখলাম এর মাঝখানে করোনা চলে এলো।
ওই সময় এলো। আমার প্রথম ডায়াবেটিসের ট্রিটমেন্টটা বিশ্বাসটা ওনার উপর এলো। আমি হুম। তখন বুঝলাম যে অ্যালোপ্যাথিক লবিটায় কিছু গোলমাল আছে। হুম। গোলমাল আছে। এটা তখন বুঝতে শুরু করলাম যে ওরা যেগুলোকে বারণ করছে সেগুলোই দেখছি আমি এখানে। আর উনি একটু বেশি, বেশি বলতেন অ্যালোপ্যাথি সম্বন্ধে। বেশি বলতেন মানে অ্যালোপ্যাথি সম্বন্ধে খুব বেশি নেগেটিভ বলতেন। তো আমি অতটাও অবিশ্বাস করতাম না। না, না এটা একটু বাড়াবাড়ি বলছেন মনে হয়। হুম। এরকম আমার মনে হতো। বহুদিন যাবত আমার এটা মনে হয়েছে উনি একটু বেশি বলছেন মনে হয় হুম। অ্যালোপ্যাথি সম্বন্ধে। দিনে, দিনে দেখলাম যে ওগুলো বেশি নয়। ওগুলো ঠিকই বলছেন। মানে দিনে, দিনে আমি রিয়ালাইজ করলাম যে এটা আসলে কিন্তু এইটাই। হ্যাঁ? হুম। তো যাই হোক করে করোনা যখন পরিস্থিতিটা এলো, যেই তুই বললি যে করোনার সময় হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। খেতে বলছেন, তখন আমি ওনাকে না মানে একটা বিশ্বাসের জায়গায় নিয়ে গেছিলাম। যে যেহেতু আমাকে ডায়াবেটিসের সময় উনি আমাকে এরকম উদ্ধার করেছেন এবং যা চলছে তার উল্টোটাই দিয়ে আমি ঠিক হয়েছি। হুম। সুতরাং আমাকে এখানেও উনি যা বলছেন মনে হয় ঠিক হবে। তো করোনা সম্বন্ধে উনার একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল এবং উনি না কখনোই হাওয়াতে কথা বলেন না। উনি যাই বলেন তার পেছনে একটা এভিডেন্স থাকে। রিসার্চ থাকে। এইটাই দেখেছি কিন্তু আরকি। হ্যাঁ। অন্যদের সাথে ওনাকে তফাৎ করে দেয়। হুম, হুম, উনি জার্নাল-টার্নাল নিয়ে বসেন। ওই জন্য ডাক্তাররা ওর সাথে বসতে ভয় পায়। হুম, বসেই না। কারণ বসলে পারবে না উনার সাথে। কারণ উনি সমস্ত প্রুফ নিয়ে বসেন। উনি বলছেন আমার কথাও শুনবেন না, ডাক্তারের কথাও শুনবেন না। শুনবেন আপনি এভিডেন্স বেসড কোনো কথা। তো এভিডেন্স না থাকলে কারোর কথারই কোনো দাম নেই। হুম, হুম, হুম। তো উনি এভিডেন্স নিয়ে বসেন। তো এই কারণে উনার সাথে বসতে বিভিন্ন লোক মানে কেউ বসেনি। উনি বারবার এখনো চ্যালেঞ্জ দেয়া আছে তো যে এখন একটা চ্যালেঞ্জ আছে উনার যে আচ্ছা। কেউ যদি 1% মানে অ্যালোপ্যাথি ড্রাগ দিয়ে যদি 1% তো কোনো রোগকে কিওর ঠিক করে করা দেবে। যায় তাহলে পুরোপুরি কিওর করা। ১০ লাখ টাকা পাওয়া যায়। আমি তোকেও বলে রাখলাম এখানে কেউ ১০ লাখ টাকা ইজিলি কামিয়ে আনতে পারে। যে বিশাল বড় কথা। যদি 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 কেউ প্রুভ করতে পারে যে হ্যাঁ, কিভাবে উনার কাছে পৌঁছাতে হবে আমি নিয়ে যাবো। হুম, ঠিক আছে? ১০ লাখ টাকা জিতে আসুক। এটা সহজ ব্যাপার যদি হুম। মেক্সিমাম লোকই তো মানে সবাই প্রায় মনে করে যে অ্যালোপ্যাথি তো করেই। অ্যালোপ্যাথিই তো মানে মানে ডাক্তাররা তো চিকিৎসা। পারেনি করতে অন্তত। তো এইটা যদি বলে এত সহজে এটা জাস্ট প্রুভ করে দিক। যে 1% রোগ নিয়ন্ত্রণ করতে পারে অ্যালোপ্যাথি হুম। ড্রাগ তাহলে ১০ লাখ টাকা পাওয়া যাবে। এটা কিন্তু সিওর আমি। তো যাই হোক হ্যাঁ, করোনার প্রসঙ্গটা তখন কিন্তু আমি ওনাকে বিশ্বাস করে যেহেতু উনি ওরকম বলছেন এভিডেন্স নিয়ে হুম, কাজকর্ম হুম। করেন, দেখানো বারবার। তো সেহেতু আর উনার যে বইপত্রগুলো বেরোয় উনি অনেক বই লিখেছেন। তো আচ্ছা। উনার বইপত্রগুলো হ্যাঁ, দেখেছি কিছু, কিছু। মূলত কারণ ওগুলো প্রোটোকল তো আমরা সব জানি। বইগুলো নেওয়ার মানে কি? বইগুলো নেওয়ার কারণ হচ্ছে যে ওখানে সমস্ত এভিডেন্স থাকে। হ্যাঁ। এই এভিডেন্স নিয়েই উনি কথা বলেন যেটা বলছিলাম। তো সেই কারণে আমার একটা মানে কি বলবো সাবকনসিয়াস এ উনার উপর একটা ইয়ে চলে হুম, এসেছিল যে হুম, হ্যাঁ, হুম, হুম। ওনাকে আমি শুনবো। এবার উনি বলেছেন যে করোনা একটা সাধারণ জ্বর। হুম। এইসবের কোনো দরকার নেই। প্রোটোকল গুলো আপনাকে যেগুলো আপনি আপনাকে এগুলো থেকে আটকাচ্ছে বলছে সেগুলো আসলে আপনাকে মারবে। হ্যাঁ। হ্যাঁ? তো মাস্ক পরলে আপনার অন্য সমস্যা হবে। মারবে এগুলো আপনাকে। মানে আসলে ইমিউনিটি কমাচ্ছে আপনার। ইমিউনিটি কমাচ্ছে। হাইপার ক্যাপনিয়া বলে একটা জিনিস হবে যেটার সত্যিকারেই কোভিড এর যে সিম্পটম হয় তাই সিম্পটম গুলো হতে শুরু করবে কিছুদিন পর। দীর্ঘদিন মাস্ক হাইপার ক্যাপনিয়া। হাইপার এটা ক্যাপনিয়া কি বলে। ব্যাপার এটা? এইটা হচ্ছে এমন একটা রোগ যেটা এই দীর্ঘদিন অক্সিজেন কম যেতে, যেতে এইসব আ ইস্যু গুলো আসে। আচ্ছা, এমন হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো আ এসব যখন বললেন তো আমরা তো মাস্ক পরা বন্ধ করে দিলাম। তো করে টরে দিয়ে আমিও ইনফেক্ট করতাম না। আমার রাস্তায় দেখা হলে কি হতো? "আপনি না মাস্টার মশাই, হ্যাঁ, আপনার কি উচিত হচ্ছে?" আমাকেও এবারে বলেছে ঘরেতে ঠিক আমি আর কথা বাড়াতাম না, পড়লাম আবার একটু গিয়ে খুলে দিতাম। আমাকেও বাজারেও বলেছে, "ঘরে বাচ্চা নেই?" হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তখনই আমার ফোনে আমি নিয়ে যেতাম পকেটে করে একটা। তো আ ওই ২১ দিনের পর থেকে ১ম ২১ দিন যেটা বলছিলাম, তারপর তো আমাদের রিহার্সাল-টিহার্সাল সব চালু করে সব দিয়েছিল। চলে। বাহ! একদম। দারুণ ব্যাপার। হুম। রিহার্সাল ২ মিনিট ভয়ে, ভয়ে আসতো মাস্টার্স পড়ে, না, তবে এটা তো ওখানে তুই বসে নিজেই ইয়ে করেছিস। এটা দারুণ একদম, ব্যাপার। একদম, হ্যাঁ, একদম। খুব সুন্দর। নিজের মাথাটা না বন্ধ রাখলে না খুব হ্যাঁ, মুশকিল আছে। সেই, উনি তো সেই। দারুণ কাজ করেছেন একটা আমাদের জাগিয়ে মোটামুটি দিয়েছেন তো আরকি। মানে যা দেখি মানুষের অবস্থা, যেটাতে বেশি প্রচার করা হচ্ছে, যেগুলো মানে বড়, বড় মিডিয়া বা কিছু, মানুষ অন্ধের মতো সেটাই মানে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। এটাকে কোনো কাজে লাগানো না, তাহলে না। চিন্তা করে দেখি মানে তুই ধর করোনার সময় টিভি খুললে কি মনে হতো? যে ওটাই তো সবথেকে ভয়ংকর। বাড়ি থেকে হ্যাঁ। বোধহয় আমি রাস্তায় পা দিলে বোধহয় ডেড বডি ওর পা পড়বে বোধহয়। এরকম একটা মনে হতো না? অন্তত আর আমরা তো আর রাস্তায় যে ঘুরে যে বেড়াচ্ছি বাড়িতে সুন্দর। করোনা হয়েছে বন্দুক-টন্দুক লাগিয়ে বেড়া বন্দুক-টন্দুক লাগিয়ে দিয়ে বেড়া-টেরা দিয়ে ভয়ংকর একটা ব্যাপার-স্যাপার। তো এবার আমি তো দেখছি সুন্দর ঘুরছি বলছি কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা রিহার্সাল করছি। তার মাঝখানে ঝড় এলো, আমফান না কি একটা হ্যাঁ, এলো। হ্যাঁ, হ্যাঁ। আমাদের দুটো ছেলে তো সুন্দরবনে চলে গেল আবার দিতে, রিলিফ দিতে চলে গেল। দলের দুজন। তো কোথায়? মাঝখানে মালদাও ঘুরতে গেছিলাম আমি ওই তো সময়। কোভিড পেশেন্ট আমার কিছু পাড়াতে ছিল কয়েকজন। গ্রামে গিয়ে একটা আমি দারুণ তো আমি তো বডি টাচ করেছি। না, না হ্যাঁ, তাতে তো এমন মালদায় গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো। গ্রামে গেছিলাম। ওই যেখানে যাবো আরকি ওই মহাজ ছিলেন না রিয়াসানন্দজি? হ্যাঁ, হ্যাঁ। উনার ওখানে আরকি। তো এবার ও তুই গেছিলি? হ্যাঁ, আমি
আমি বেশকবার গেছি, আবার সোমবার যাওয়ার কথা আছে। আমার শরীর খুব খারাপ এখন, একদম অনেকটা বয়স হয়েছে তো, এবার দেখতে যাবো আর কি। তো যাই হোক, সেটা আলাদা। ওখানে গিয়ে দেখি কোনো মাস্ক নেই, কোনো কিছু নেই, লোক সুন্দর এমনি ঘুরে বলছে, বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। গ্রামের লোক, অত খবরের কাগজ কি বলছে, খবর ওখানে মাথা ব্যথা নেই, আরামে আছে। এই জন্যই ঠিক আছে। হ্যাঁ, এখানে মানুষ বেশি শিক্ষিত বলে বেশি প্রবলেম, এইটা ওই তাই না? অ্যাকচুয়ালি কি ওটা কি শিক্ষা, মানে যেটা হ্যাঁ, এইসব ইনস্টিটিউশন দেয় সেটা শিক্ষা নয় আসলে, বুঝতে মানে পেরেছি। ওই যাই হোক। ওইসব চ্যানেলগুলো যা বলছে তা একদম গীতা, বেদ, কোরআন আর ডাক্তারদের দিয়ে যেগুলো বলানো হচ্ছে, ডাক্তার ওটা দিয়ে ওটা বানানো হচ্ছে, হ্যাঁ, এটাই। সেটাই। সব ডাক্তারই তো জোর করে ভ্যাকসিন দিয়েছিল আর কি। কিন্তু ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়া তো না প্রমাণিত। না, যে ডাক্তার এর এগেনস্টে বলেছে তাদের তো অনেক শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে তাদের, খুব তাই না? কতিপয় ডাক্তার আর কি হ্যাঁ, এখানে, যে কতিপয়, খুবই কম। ডাক্তার বলেছিল আর কি, হ্যাঁ সেটাই। সেটাই। তো যাই হোক, এটা নিয়ে এখন তুই পুরোপুরি একদম সার্টিফাইড, কি বলবো, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি, আমি তো নিজেই করি এই ডিআইপি জিনিসটা। ডায়েটের সম্বন্ধে মানে মূল যেটা আর কি, মূল যে তত্ত্বটা যেটা সবাই মানতে পারে, সেটা এই সম্বন্ধে কি বলা যাবে এখানে কিছু? হ্যাঁ, কেন বলা যাবে না, তাহলে এটা একটু এটার বল যে না। মূল যে বিষয়টা। আমি জানি, তবু তোর মুখ থেকে শুনবো আর কি। হ্যাঁ মানে আমি বলে হ্যাঁ, দিচ্ছি, এখানে না কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব দেওয়া, মানে এখানে ডিআইপি ডায়েট মানে ডায়েট, এটা পুরোটা কি? ডিআইপি বা ডায়েট মানে হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল। আচ্ছা আচ্ছা। ডিআইপি মানে তাই। এখন ডিআইপি ব্যাপারটা হচ্ছে, কেন এরকম বলা হলো, ডিআইপি মানে ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল, ডায়েটের সাথে কি রিলেশন আছে। আর একটা আছে ভিআইপি। ভিআইপি। ভিআইপি মানে আমরা জানি ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, জানি। এবার সেই ব্যাপারটা হচ্ছে, ধরা যাক এখানে এই এই দুটো গাড়ি আছে। একটা হচ্ছে ভিআইপি গাড়ি আর একটা হচ্ছে ডিআইপি মানে ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপলের গাড়ি। তো ভিআইপি গাড়ি যাচ্ছে, তো এইখানে গিয়ে দেখা গেল যে সিগন্যাল রয়েছে, তো সিগন্যাল দিয়েছে কিন্তু সিগন্যালটাকে মানেনি, এ বেরিয়ে চলে যাবে। তো তখন ডিআইপিও কিন্তু ওর সাথে সাথে চলে যাবে, ঠিক আছে। তো কিন্তু যদি ডিআইপি আগে থাকে, ডিআইপি কিন্তু সিগন্যাল মানে, ডিআইপির পাশে যদি ভিআইপি থাকে তাহলে ও পেছনে যদি ও থাকে, মানবে, হ্যাঁ মানতে বাধ্য আর কি। মানতে বাধ্য। মানে সিস্টেমটা হচ্ছে এইভাবে কাজ বাহ করে। বাহ, এর দারুণ উপর তো। যে এর উপরে যে কাজ করেছেন তার নাম হচ্ছে গুন্টুর ব্লাবেল। গুন্টুর ব্লাবেল একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা। তিনি সিগন্যালিং সিস্টেমের উপর কাজ করেছিলেন। উনি এইটা দেখিয়েছিলেন যে এরকম লাইভ ফুড নিলে না এরকম ভাবে বডি বিহেভ করে। তো লাইভ ফুডটা ডিআইপির মতো করে। লাইভ ফুড মানে কি, যেগুলো কাঁচা র ফর্মে পাওয়া যায়, আচ্ছা র আচ্ছা স্টেজে পাওয়া আচ্ছা। যায়। তো আমরা যদি খাওয়ার আগে স্যালাড খেয়ে নিই বেশ পরিমাণে একটা, তাহলে ওইটা কাজ করবে আমাদের ডিআইপির কাজ করবে। আর পেছনে থাকলো ভিআইপি কোনগুলো, যেগুলো ভাত রুটি এগুলো আমরা খাই, নর্মাল ফুড, সেগুলো দিলে সেগুলো কি তাহলে হবে? কম ইনটেক হবে। সেগুলো ইনটেক বাড়াই না কেন, তাতেও অসুবিধা নেই। আচ্ছা। আমি ইনটেক বাড়াই যদি, কিন্তু ওটা ওর পেছনে আছে। সুতরাং ও কিন্তু স্লোলি সমস্ত জিনিসপত্র, আজেবাজে জিনিসগুলোকে রিলিজ করবে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি কি, রোগের সমস্ত কারণই হচ্ছে দুম করে ব্লাডে নিউট্রিশনগুলো উপস্থিত হয়ে যাওয়া। হঠাৎ দেখা গেলো ব্লাডে হঠাৎ করে সুগার লোড হয়ে গেল। তো যার সুগার নেই, ধরা যাক তোর সুগার নেই, তোর ব্লাডে সুগার হঠাৎ করে জমা হয়ে গেল, হঠাৎ জমা হয়ে গেল। তো হঠাৎ জমা হয়ে গেলে বডি তখন কি করবে, ওটাকে পাচার করতে হবে, অন্য জায়গায় দিতে হবে। কারণ আমার ব্রেন এইরকম একটা মডেল রেখেছে যে আমার রক্তে এত সুগার রাখা যাবে না, ওই সুগারটাকে ও অন্য জায়গায় নিয়ে যাবে। অন্য কোথায় নিয়ে যাবে সেটা আমার ইতিহাসের উপর ডিপেন্ড করছে, আমার জেনেটিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে যে আমার বডি কেমন। এবার যদি আমার ফ্যামিলি যেটা, আমার জেনেটিক যা হিসাব আছে তার উপর নির্ভর করবে যে ওটা ও কোথায় নিয়ে যাবে। কারণ যদি দেখা যাচ্ছে যে ওটাকে নিয়ে গিয়ে না ওই এইখানে জয়েন্টে গিয়ে স্টোর করছে এক্সট্রা সুগারটাকে, হঠাৎ করে জয়েন্টে গিয়ে যেই স্টোর করলো, তখন কি হলো, এখানে ইনফ্ল্যামেশন হলো। কোথাও চিনি লাগিয়ে দিলে কি হয়, আঠা তো ওই ইনফ্ল্যামেশন হয়ে গেলে কি হবে, ইনফ্ল্যামেশন মানে ঘা, সোজা কথা। এই ঘা যেই হলো, তখন বিভিন্ন আইটিস যে শব্দগুলো আছে, আর্থারাইটিস, কোলাইটিস, ওটাইটিস, এই সমস্ত ঘাগুলো তৈরি হবে ওই আর্থারাইটিস। আচ্ছা, ওখান থেকে মানে কোথা থেকে কোথায় যাচ্ছে। আবার ওই এক্সট্রা সুগারটাই কারণ যদি ব্রেনে চলে যায়, ব্রেনে যদি পাঠিয়ে দেয়, ব্রেনে গিয়ে যদি জমায়, তাহলে তার ডিমেনশিয়া হচ্ছে, ঘুম আসছে না রাতে, ইনসমনিয়া হচ্ছে, এসব হচ্ছে। হ্যাঁ, ব্রেনের ডিসঅর্ডার যেগুলো হয় সেগুলো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেগুলো চালু হবে এগুলো। আবার যদি দেখা যায় যে আমাদের রক্তের যে নলটা আছে, যেখান দিয়ে রক্ত বায়, সেইখানে গিয়ে তার দেয়ালে গিয়ে এক্সট্রা সুগারটাকে ডিপোজিট করে দিল, তাহলে কি হলো, ওই জায়গাটা আঠাল হয়ে গেল। এবার যারা যারা যাচ্ছে কোলেস্ট্রল ইত্যাদি, তারা গিয়ে না ওইখানে আটকে গেলে কি হলো, ওটা মোটা হয়ে গেল। মোটা হয়ে গেলে কি হবে, ব্লকেজ তৈরি হলো, ওখান দিয়ে ব্লাড প্রেশার বাড়তে শুরু করবে, ব্লাড প্রেশার বাড়বে, কোলেস্ট্রল আসবে। তখন দোষটা তাহলে কার? দোষটা তো ওইটার, নলটার। এইটাকে ক্লিন করে দিলেই ঠিক হয়ে যাবে।
তাহলে বোঝা গেল তো সমস্ত ব্যাপারই হচ্ছে যে হঠাৎ করে ব্লাডে যদি নিউট্রিশনগুলো জড়ো হয়ে যায়, ওটাই হচ্ছে মূল কারণ সমস্ত সমস্যা। তো ওটাকে সলভ করতে পারে যখন র ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস নিই আমি, তাহলে ওগুলো খুব ধীরে ধীরে ড্রিপ বাই ড্রিপ যায়, আস্তে 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 ব্লাডে যায়, যেমন করে স্যালাইন যায় ওরকম ভাবে আস্তে আস্তে যায়, ওতে কোনো ইস্যু হয় না। কিন্তু হঠাৎ করে যদি আমরা এটা ওই পেপসি খেলাম, কোক খেলাম, এরকম যে খেলাম, ইভেন আখের রসও ঢকঢক করে খেলে প্রবলেম হবে, কিন্তু আখের রসকে খেলে তাকে আস্তে আস্তে খেতে হবে, স্লোলি, তাহলে কোনো ইস্যু হবে না। কিন্তু এই রিফাইন্ড ফুড যেগুলোকে বলে, রিফাইন্ড ফুড মানে যেমন চিনি, হ্যাঁ, বিস্কুট, ময়দা ইত্যাদি, এই সমস্ত, এইগুলো হচ্ছে রিফাইন্ড ফুড। এইগুলো নিলে দাম শুট করে ব্লাডে জিনিসপত্রগুলো, হ্যাঁ। তো ওই হঠাৎ জ্বর হয়ে গেলেই প্রবলেম। তাহলে র ফুড একদম আস্তে আস্তে যায়, সেটা সব থেকে ভালো। এবার সাধারণ মানুষ তার র ফুড খেয়ে থাকতে পারে না, তাহলে উনি এক সাধারণ মানুষের জন্য এটাকে তৈরি করেছেন। কি তৈরি করলেন বললেন যে আগে তুমি ওইগুলোকে দিয়ে দাও, স্যালাড দিয়ে দাও ভালো করে, স্যালাডের পর পেছনে পেছনে স্যালাড খাওয়ার পরপরই তুমি নর্মাল ভাত রুটি দিয়ে দাও। তো ভাত রুটিগুলো ওরকম স্পিডে না গেলেও ওর থেকে বেশি স্পিডে যায়, মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যে স্পিডে যায় তার থেকে কম স্পিডে, তার থেকে বেশি স্পিডে যায় কিন্তু ওই ভাত রুটি যে ব্যাপারটা, এখানে যেতে পারছে না, এখানে সেটা আটকে গেল। তাহলে কি হলো, তার ওই ড্রপ বাই ড্রপে গিয়ে রক্তে গিয়ে পৌঁছাবে নিউট্রিশনগুলো, তাহলে তার প্রবলেম কমে যাবে। এইটাই হচ্ছে মূল ব্যাপারটা, মূল তত্ত্বটা এটাই। তার মানে এখানে বলা হচ্ছে যে যখনই একটা লোককে আমাকে ঠিক করতে হবে, বা কোনো বাচ্চা কাচ্চা যারা আছে তাদের প্রোটেকশনটা কি, কারণ আজকে যদি আমরা বাড়ি বাড়ি নক করি, দেখবো বাড়িতে ওষুধ নেই এরকম নেই, প্রায় মানে প্রত্যেক বাড়িতে প্রায় রেগুলার একটা মেডিসিন লেগে আছে। তাহলে আমাদের তো বটেই, হ্যাঁ, গ্রামেও বাদ যায়নি প্রায় এখন। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্য। কারণ আমরা যেটাকে মনে করি যে হ্যাঁ, আমি কেউ দেখা গেল সকাল থেকে বিকেল অব্দি ঘরোয়া খাবারই খায়, কিন্তু তবু তার ক্যান্সার হয়ে গেছে দেখা গেল, তবু তার একটা কিছু রোগ হয়েছে বা ওষুধ টষুধ খেতে হয়। কেন এটা হচ্ছে? তার মানে ঘরোয়া খাবারেও সমস্যা আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা র ফুড কতটা নিই হোল ডেতে, প্রায় নিই না, খুবই কম। একটা ফল খেলাম হয়তো, ফলের মধ্যে সারাদিন একটা ফল খেলাম, আর তারপরে কি খেলাম, এক টুকরো হয়তো শশা খেলাম ম্যাক্সিমাম, এই তো। এর বাইরে তো আর কারোর রেগুলার রুটিনে নেই। বিশেষ করে আমরা তো মোটামুটি অসুস্থ হলে তবে ফল খাই। হ্যাঁ, সেটাই এইটা তো হ্যাবিটই নেই। হসপিটালে নিয়ে যায় ফল, তাই না, দেখতে গেছি কাউকে, কিন্তু ফলটা খেলে যে অসুস্থ হব না সেটা কিন্তু ভাবি না, এটা জানেই না মানুষের। এবং তার মানে র ফুডের চলটা আমাদের প্রচন্ড কম আছে। আর আমি এগুলোর কথা কেন বললাম, যে ম্যাক্সিমাম ঘরে অসুস্থ মানুষ আছে, রেগুলার মেডিসিন নিতে হয় এই কারণে। মানে আজকে যারা বাচ্চা আছে বড় হয়ে, তারা কিন্তু ওষুধেই যাবে, আর কিছুদিন পরেই বলবে তোমার 34 হয়ে গেছে, দেখো তুমি এবার শুরু করে দাও, ডাক্তারের কাছে চলে যাও, একটা বডি চেক আপ করো, করে একটা কিছু ওষুধ নিয়ে চলে এসো। বডি চেক আপ করলে একটা ওষুধ নিয়ে ঢুকবে, তো তার থেকে বেটার হচ্ছে যে তুমি প্রোটেকশন এসো। আর তার জানতে হবে তো কি রাইট ফুড। আর ডাক্তাররা এইসব কথা কখনো বলেই না। ডাক্তাররা বলছে ফল। অনেকদিন আগে মনে আছে আমার, অনেকদিন, এটা অনেক কাল আগে, তো আমি চাকরি করি, কোনো কারণে আমার ওই তখন মা খুব অসুস্থ সম্ভবত, আমার এমনিতে খুব লো প্রেশার টেন্ডেন্সি আছে আমার ব্যক্তিগত, হয়তো সেবার কোনোভাবে একটু হাই প্রেশার হয়ে গেছিল, কেন হয়েছিল জানি না। তো ডাক্তার দেখিয়ে দিয়ে যাও, একটা ওষুধ ধরে দিল, না এটা খেতে হবে আপনাকে, কিন্তু সারা জীবন খেয়ে যেতে হবে। 3-4 দিন খেয়েছি, কিন্তু আমার ওই তোর মতোই কিছুদিন মেনে নিতে পারছি না ব্যাপারটা। তখন ধর আমার বয়স আরো 15 বছর কম, তো এইটা আমার এখন থেকে আমি সারা জীবন খাবো, তো দেখা যাক, যা হওয়ার হবে। বন্ধ করে দিয়েছি, এখন অব্দি খাই না, কিছুই নেই। ওই যে দড়িটা দিয়েছিলেন, এটা কিনা ভালোবেসে দড়ি দিয়েছিলেন, এটাকে হোয়াইট কোট সিনড্রোম বলে। যে ডাক্তার দেখেই না প্রেশার বেড়ে যায় অনেকে হাসপাতালে, মানে যে ইয়েতে কি বলে, ডাক্তারখানে গিয়ে দেখা গেল যে প্রেশার বেশি হয়ে গেল, তো বাড়িতে এসে দেখা গেল নর্মাল। হ্যাঁ, এরকম আমি নিজে দেখেছি। এটা কেউ নেটে সার্চ করলে পাবে, হোয়াইট কোট সিনড্রোম, এটা হয়, ঠিক আছে। এরকম একদিনের ডিসিশন দেখে কোনোদিন এরকম ওষুধ দেওয়া যায় না কাউকে। সেই তো আসলে মেডিকেল হোমিওপ্যাথি যেমন, তবে হিস্ট্রি নেবে, এটা ভালো সিস্টেম, তাই না, অনেকটা হিস্ট্রি জানে ওরা, ছোট থেকে আপনার কি কি অনেক কিছু জেনে তবে একটা ওষুধ ঠিক করে। নেচারের উপর ওদের ব্যাপার থাকে, ততটুকু জানি, পরে বেশি জানি না, কিন্তু ওরা এটুকু জানি আমি যে প্রত্যেকের নেচার অনুযায়ী ওরা ট্রিটমেন্ট করে। হ্যাঁ, মানে গ্যাস হলে যে সবাইকেই একই ওষুধ দিতে হবে না, একদমই তাই। এটা এই বডি আলাদা, এই বডি আলাদা, যে ভালো এটা অ্যানালাইজ করতে পারে সেই ভালো ডাক্তার, ঠিক ঠিক। তো তোর ডিআইপি ডায়েটটা কি, এটা একটু বল, মানে কি কি খেতে হয়, কখন কখন। আমি ওটাতেই আসছিলাম, যে আমি সমস্ত বাচ্চাদের থেকেই বলবো, কারণ ওরাই যদি শুরু করে খুব ভালো হয়।
এটা প্রথমে জানতে হবে যে র ফুড, আমি যাকে বারবার জোর দিচ্ছি সেটা হচ্ছে র ফুড। আর শুধুমাত্র ফুডের উপরও কিন্তু ইম্পর্টেন্স নেই ডিআইপি ডায়েটের মধ্যে। ডিআইপি ডায়েটটা শুধু ডায়েটের উপর নেই। ডিআইপি ডায়েটে দেওয়া আছে যে টাইম অ্যাজ মেডিসিন, টাইম অ্যাজ মেডিসিন নাম্বার ওয়ান, কোন সময় খাবো, ফুড অ্যাজ মেডিসিন, হ্যাঁ, লাইট অ্যাজ মেডিসিন। তাহলে আমাকে মেডিসিন হিসাবে আলোকে, সূর্যের আলোকে নিতে হবে, এটা ডিআইপি ডায়েটের পার্ট। আচ্ছা, লাইট অ্যাজ মেডিসিন, হ্যাঁ, সূর্যের আলো নিতে হবে। টাইম অ্যাজ মেডিসিন, আমাদের প্যানক্রিয়াস সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সকাল 8টায়। সকাল 8টা। সকাল 8টা, আচ্ছা, সকাল 8টা থেকে অ্যাক্টিভ থাকে খুব বেশি। আর আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ও ঘুমিয়ে পড়ে, মানে 8টার পর আর প্যানক্রিয়াস তালা বন্ধ হয়ে যায়। এবার যারাই ব্লাড সুগার পেশেন্ট আছে বা যে কোনো পেশেন্টই আছে, তারা যদি 8টার পর খায় তো তার প্রবলেম হচ্ছে। প্রথম কাজ 8 to 8, 8টা থেকে 8টা। যারা ক্যান্সার পেশেন্ট হয় আমরা যাবতীয় খাওয়া দাওয়া এই টাইমে। এই মধ্যে, যারা ক্যান্সার পেশেন্ট হয় তাদের আমরা 10টা থেকে 6টা করি, 10টা সকাল থেকে 10টা 6টা। থেকে 6টার মধ্যে আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করা। আচ্ছা, আচ্ছা। কিন্তু এমনি সাধারণ লোক 8টা থেকে 8টা এই অভ্যেসটা চালু করুন, বেশ। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম সাজেশন যে 8টা থেকে 8টার মধ্যে খাওয়া দাওয়া চালু করে, এবং দিনে ও যেন র ফুডের একটা হ্যাবিট বাচ্চারা যেন তৈরি করে। আর যাই খাক, র ফুডের একটা হ্যাবিট তৈরি, বেশ। এবং কার সাথে কাকে খাবে সেটাও একটু মাথায় রাখবে। যেমন আমি ফল খেলাম দিয়ে কেক খেয়ে নিলাম, সেটা না, সেই রকম করলে কিন্তু প্রবলেম আছে। তাহলে আমাকে কি করতে হবে যে সকালে এমটি স্টমাকে ফ্রুটস, এমটি স্টমাকে ফ্রুট। এমটি স্টমাকে ফ্রুটস নিতে হবে, একদম খালি পেটে। ছোট থেকে আমরা যদি ছোট থেকে কি শুনেছি যে খালি পেটে ফল খেতে নেই, তাই না? এটা উল্টো কথা। খালি পেটেই ফল খালি খাও। পেটেই ফল খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার এমটি স্টমাকে ফ্রুটস নেওয়ার আগে কারণ যদি চায়ের হ্যাবিট থাকে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে হুনজা টি বলে একটা চা হয়। কি? হুনজা একটা হুঞ্জার, সিভিলাইজেশন, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সেইখানকার চা হয়। সেটা কি মার্কেটে পাওয়া যায়? নিজেই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে কিরকম? রেসিপি বলে দিচ্ছি। 4টে তুলসী পাতা, 4টে পুদিনা পাতা, আচ্ছা, আর 1 ইঞ্চি দারচিনি, একটা এলাচ, আর তার সাথে আদা এক টুকরো থেঁতো করে দিয়ে, এটা দিয়ে যেমন চা 1 কাপ জল ফোটায়, 1 কাপ জল ফোটানো হলো, যেভাবে চা বানায় দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। দেওয়ার সময় লেবু, পাতিলেবু আর মধু এটা দিয়ে দিতে হবে। অনেকটা সেই করে না, ওই সেই কাত বানায় যেরকম, হ্যাঁ, ওই কাপ টাইপের কিছুটা লাগলো। ওরকম পুরোটা নয়, হ্যাঁ, কাড়ার কয়েকটা রুল আছে। কাড়ার আবার রুল আছে যে কারা। 1 ফুট করতে হয়। আচ্ছা, 1 ফুট করতে হয়, যা আছে এটা তার। সেটা না, না। এটা ওরকম নয়। হুম, কিন্তু এটা ভীষণ সুন্দর খেতে। কেউ মানে খেয়ে দেখলে মানে হয়তো এমনি চা ছেড়ে দেবে এরকম। এত ভালো টেস্ট। এইটা কিন্তু মানে যাদের চায়ের নেশা আছে সকালে স্টার্ট করতে পারে। তো বাচ্চা-কাচ্চারা তো এগুলো জানে না। হুম। তো এইগুলো যদি একটা হ্যাবিট তৈরি করে, তাহলে আমরা অনেক কিছুই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিবারের সাথে মেশানো যায় না। আমি এটা কিছু জেনে এলাম, যেই বাড়িতে গিয়ে ফ্যামিলিতে গিয়ে বলা হলো, "তো তুই আলাদা।" এবার এবার সে আলাদা যখন সে কি নিজে করবে এত কিছু করে? যদি না ঝামেলায় পড়ে, তো বাড়ির মধ্যেই চলবে। এর জন্য এটা ঠিকই, মানে ছোট থেকে যদি অভ্যাসটা তৈরি করানো যায়। সবার তো একটা ধারণা উল্টো আছে। উল্টো তো। তুই একটা উল্টোপাল্টা জিনিস করছিস। আমাকেই বলেছিল ১ম এ এরকম আছে। তো ১ম এ আমি যেটা মানে এই যে বললি তুই বলে দে ডিআইপি টা, এটা একদম বলাই যায়, কোনো অসুবিধা নেই। বলেও দিচ্ছি হ্যাঁ, আমি। বল। কিন্তু প্রবলেম হচ্ছে যে এইটা মানতেই পারবে না বাড়িতে ম্যাক্সিমাম লোক। তো এর জন্য একটা সবাইকে একটা কি বলবো, মাথায় নিতে হবে যে আমি বিশ্বাস আনতে হবে নাম্বার 1। করে তো দেখি নাম্বার 2, কিছুদিন, বলছে হ্যাঁ, যখন। দেখি হ্যাঁ। এটা মিলিয়ে দেখি। তো আমি একটা সিম্পল এই ডায়েটটা যদি ১ সপ্তাহ কেউ করে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে সে বুঝতে পারবে তার লাইফে কত চেঞ্জ এসছে। যদি কেউ ব্লাড সুগার পেশেন্ট হয়, ব্লাড প্রেশার পেশেন্ট হয়, তার মারাত্মক চেঞ্জ আসবে লাইফে। একদম সে পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু প্রপারলি করতে হবে। প্রপারলি ডিআইপি ডায়েট করলে, ডিআইপি ডায়েট প্রপারলি একটা রুল আছে। সেই রুলটা কি? না, সকালে বললাম যে প্রথম নাম্বার 1 সাধারণদের জন্য ডিআইপি ডায়েট, কোনো স্পেশাল রুগীদের জন্য বলছি না আমি, সাধারণদের জন্য বলছি, হ্যাঁ? তো কিন্তু রুগীরা করতে পারে। সব রুগীরাই করতে পারে। সকালে তবে একটা জিনিস সাবধান। এইটা বলার কয়েকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যদি কোনো ব্লাড সুগার পেশেন্ট করে ফেলে, বাই চান্স ঠিক করে ফেলে, তাহলে কিন্তু এবং সে ওষুধ বন্ধ না করে, তার কিন্তু সুগার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং এইটা পরামর্শ নিয়েই করা উচিত। বা বারবার সুগার চেক করে করা উচিত। যারা মেডিসিন নেয় তারা কিন্তু খুব সাবধান। যেকোনো বিপির ওষুধ নিলে দেওয়া ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে বিপি ডাউন হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মারাত্মক বিপি ডাউন হয়ে যেতে পারে। মানে এত তাড়াতাড়ি এত এটা তাড়াতাড়ি কাজ করে, এত আচ্ছা। তাড়াতাড়ি কাজ করে। ঠিক আছে? তো এইগুলোর ব্যাপারে কিন্তু খুব সাবধান। তো যারা মেডিকেশন নেয় তাদের ক্ষেত্রে প্রচুর ইস্যু থাকতে পারে। মানে ঝামেলা আসতে পারে এরকম। আচ্ছা, ডায়েটটা এবার ক্লিয়ার করে দিই। তো ডায়েটের ১ম টাইমটা পার্ট সকাল ৮টা থেকে রাত্রির ৮টা। সকালবেলাতে আমি কি করছি? শুধুমাত্র ফ্রুটস নিচ্ছি।
শুধু ফ্রুট। শুধু ফ্রুটস কতটা খাচ্ছি, যতটা আমার পেট ভরে মন ভরে 3-4 রকমের ফল নেওয়া হচ্ছে। নাম্বার 1 বেশ, স্টেপ 1। বেশ। স্টেপ 2 হচ্ছে না কি একটা ইয়ে ছিল না তো ওই বডি ওয়েটের সাথে কি? ওটা বাচ্চা মানে কি বলবো, যারা লিখে টিখে দেওয়া হয় তাদের জন্য দেওয়া হয়। আচ্ছা। অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে যে আমার পেট এটা কেন বলা হয়? এটা বলা হয় এই কারণে যে আমি ফল খেতে পারছি না। কেউ দাবি করলো। মানে ওর খিদে আছে। কিন্তু না আমি ফল খাবো না আর। আমার ভালো লাগছে না, এটা অন্য কিছু চাই আমার। হুম, হুম, এই করে অনেকে খাবার বন্ধ করে গোঁ ধরে বসে থাকলো। সে খিদেটা মেরে বসে আছে কিন্তু সে বলছে আমি ফল খাবো না আর। হুম, আমার অন্য জিনিস চাই। তো এই সমস্ত মানুষদের জন্য ওই একটা নিয়ম করা হয়েছে বডি ওয়েট ইনটু 10 এট লিস্ট তোমাকে খেতেই হবে। হুম, হুম। তাকে একটা বেঁধে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে যে পেট তোমার ভরা, পেট ভরা। যতটা পেট ভরে তুমি খাও। তোমার ব্রেকফাস্টে ফ্রুটস ছাড়া আর কিছু নেই। বেশ। তো পেট ভরলো তুমি ছেড়ে দিলে। সিম্পল ব্যাপার। হুম, হুম, হুম। নাম্বার 1 স্টেপ 2 হচ্ছে আমি স্যালাড নেবো দুপুরবেলা। দুপুরবেলা? দুপুরবেলা খাবার আগে আমি স্যালাড নেবো। বেশ। 3-4 রকমের কাঁচা সবজি হতে পারে। নারকোল হতে পারে, বাদাম, ভেজানো বাদাম, নারকোল, আম শসা, টমেটো এগুলো তো শসা, অ্যাভেলেবল। টমেটো, গাজর গাজর, এগুলো। পেঁয়াজ এই সমস্ত তো অ্যাভেলেবলই হয়। মানে হুম। খাই লোকে মনে হয়। কিন্তু এটা কম খেলে হবে না। এটা কিন্তু বডি ওয়েট ইনটু 5 কমপক্ষে। বডি ওয়েট ইনটু 5। 70 কেজি ওজন হলে 350 গ্রাম খেতে হবে কমপক্ষে। দুপুরবেলা 350 গ্রাম। 350 গ্রাম। বেশ। এটা আমি খেয়ে সঙ্গে 5 মিনিটের মধ্যে আমার নরমাল মিল নেবো দুপুরে। আচ্ছা। ঠিক আছে? তো এখানে মিলের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের আ ইয়েটা কিন্তু নেই। অ্যানিমাল ফুড, মিল্ক প্রোডাক্ট, রিফাইন্ড ফুড, প্যাকড ফুড এই 4 টে জিনিস কিন্তু নেই। আচ্ছা। ঠিক আছে? এটা কিন্তু চলবে না। হ্যাঁ, চিটিং ডে আমি একটা নিতে পারি সপ্তাহে একটা করে। যদি না আমার কোনো খুব মানে গুরুতর অসুখ থাকে তাহলে আমি একটা চিটিং ডে নিতে পারি। সপ্তাহে ১ দিন আমি ভুলভাল খেতে পারি। ঠিক আছে? কিন্তু না, নাহলে যারা তোর ধর মানে নিরামিষাশী নয় তাদের পক্ষে তাদের প্রচুর ১ম এ একটু প্রবলেম হবে। প্রবলেম হয় সেইজন্য ১ম তাদের সপ্তাহে ১ দিন ছাড় দেয়া আছে। হুম, আর যারা মনে করা যাক যে সে তার কোনো রোগ নেই কিন্তু সে করতে চাইছে কিন্তু সে নিরামিষাশী নয়। সরি নিরামিষাশী হুম। আরকি। না নিরামিষাশী নয় আরকি। নয়, মানে নয়। হ্যাঁ, আমিষ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমি যেমন ১ম ৩ মাস খুব মেনেছিলাম যে না মাছ, মাংস, ডিম খাবো না। ১ম ৩ মাস। আচ্ছা। তারপর থেকে একটু, একটু, একটু চলেছে। খাই হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ১ম ৩ মাস খুব উপকৃত হয়েছে। খুব উপকৃত হয়েছিলাম। হ্যাঁ, সেটাই হবেই হ্যাঁ। আরকি। কিন্তু কয়েকটা ব্যাপার আছে যে সাধারণ লোক যাদের কিছু নেই, হুম, হ্যাঁ? হুম, ছোট বাচ্চারা যদি করে এরকম, তারা বলল যে, "ঠিক আছে আমি খাবো, সবই খাবো। আমি যা খাই তাই খাবো।" হুম, ঠিক আছে ওরা খেলো। কিন্তু ওরা এইটা ওর বডিতে তো ঢুকলো। হুম, হুম। এই বডিতে যদি ঢুকে যায় এট লিস্ট তার সাথে উল্টোপাল্টা খায়, তাহলে ওর বড় কিছু সমস্যা হবে না। আচ্ছা। ওর বড় মেজর ইস্যু হবে না। মানে ওর অনেক প্রবলেম থেকে যাদের কিছু নেই এখনো হুম, পর্যন্ত। হুম। এই ইয়ং জেনারেশন যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তো বলছে, "হ্যাঁ, আমি সবই খাবো, মাছ, মাংস এটা সেটা খাবো। কিন্তু আমি এইগুলোকে আমি সকালে ফ্রুটসটা খাচ্ছি, দুপুরে স্যালাড নিয়ে বসছি, আর রাত্রেও খাওয়ার আগে আমি একবার স্যালাড নিয়ে বসছি। আর খাবারটা রাত্রি ৮ টার মধ্যে শেষ করছি। মেক্সিমাম দিন। মাঝে মধ্যে এটা সেটা হলো এদিক ওদিক করলাম। এটা কাদের জন্য বলছি? বাচ্চাদের জন্য বলছি। হুম। কারণ বাচ্চাদের বলাটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। কারণ বাচ্চারাই বড় হবে দুদিন পর, একদম, গিয়ে একদম, তারপরে একদম, গিয়ে তারা একদম। সমস্যায় পড়বে। তো তারা যদি আজকে এই ডায়েটটা জানে, নতুন জেনারেশন যদি জানে তাহলে তারা ফাঁসবে না। ইভেন কি ওরা যদি হ্যাবিচুয়েট হয়ে যায়, ওদের পরবর্তী জেনারেশন কিন্তু ওটা বলতে পারবে। ওদের সিস্টেম হয়ে সেটাই। যাবে। পুরো সিস্টেমটাকে ঠিক, ঠিক, চালাতে পারবে। ঠিক, ঠিক। তো মূলত ওদের জন্যই আমি মানে এটা বলতে চাইছি যে তাহলে তোর ওই যে স্যালাডের যেটা ব্যাপার বললি, কাঁচা সবজি সেটা তোর দুবেলাই, দুপুরবেলা, রাত্রিবেলা দুপুরবেলা, রাত্রিবেলা দুবেলাই। বেশ। হ্যাঁ? তো আ এরপরে আমি মিল নেব। এবার যারা রুগী সত্যি রুগী আরকি। রোগ হয়ে গেছে, উপকার পেতে চাইছে, তারা কিন্তু এইগুলো খাবে না। অ্যানিমাল ফুড, মিল্ক প্রোডাক্ট, রিফাইন্ড ফুড, প্যাকড ফুড এগুলো বেশ, খাবে না। বেশ। তাছাড়াও স্পেশাল রোগের জন্য একরকম ডায়েট হয়। সেগুলো সব এখানে বললে গুলিয়েও যাবে হুম, মানুষের। হুম। সিম্পল এই ডায়েটটা বোঝা গেল। সূর্যের আলো ০.৫ ঘন্টা নেওয়া, হ্যাঁ? ০.৫ ঘন্টা কোনো রকম এক্সারসাইজ করা। আ হাঁটতে পারে মানুষ। ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে পারে। এটা হচ্ছে এই ডায়েটের পার্ট। হুম, হুম। ঠিক আছে? তো আমি এটা ছোট্ট করে বললাম। এইটুকু যদি লোকের না, যদি কেউ ডিটেইলস জানতে চায় তোর সাথে যোগাযোগ করতেই পারে। ডেফিনিটলি করতে তাই পারে। না? আমি নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই। এখানে নাম্বার দিয়ে দেবো। এই স্ক্রিনের মধ্যে নাম্বার থাকছে। যদি এই সম্বন্ধে কারো ডিটেইলস কিছু জানার থাকে, আপনাদের অবশ্যই অরিন্দমের সঙ্গে কথা বলতে পারেন। তারপর বাদবাকি কথা ও জানাবে। এটা হচ্ছে ডিআইপি ডায়েটস এর একদম বেসিক ব্যাপারটা যেটা তুই বললি। একদম। এটা যদি আমরা শুরু থেকে করি, হুম। মানে আমার অল্প রোগ আছে বা রোগ নেই, এই সময় থেকেই যদি আমি প্রোটেকশন হিসেবে রাখি, তাহলে কিন্তু অনেক বড় জায়গা থেকে আমি বেঁচে যাবো। হুম। হ্যাঁ? এইটুকু যদি না, আমরা আমার পালন ক্ষেত্রে করতে তো আমি পারি। দেখছি যে আমার রোগ আমি আমি রোগ একটা হয় না আম তা না কিন্তু আমি খুব একটা তাড়াতাড়ি আমি অ্যারেস্ট হয় একটা সেটা। প্রত্যেকটা মানুষকে একটা সাজেশন দিতে চাই। হ্যাঁ। এই হুম, হুম, পডকাস্টের হুম, মাধ্যমে। এটা হচ্ছে যে সপ্তাহে ১ দিন আমরা তো নিরামিষ খাই। মঙ্গলবার খাই, অনেকে শনিবার হ্যাঁ, খাই। আছে, এরকম আছে। আছে হ্যাঁ, অনেকে আছে, আছে আছে, যে আছে। সপ্তাহে ১ দিন ২ দিন নিরামিষ খায়। আমি ২ দিন খাই।
আমি 1-2 দিন পারফেক্ট ডিআইপি ডায়েট করতে বলছি। সপ্তাহে 1-2 দিন, যে দুদিনটা নিরামিষ খাওয়ায় পারফেক্ট ডিআইপি ডায়েটটা কি? আমি আবারও বলেছি, মানে আগেও বলেছি, আবারও বলছি, সকালে ফ্রুটস, ফ্রুটস ছাড়া আর কিচ্ছু না সকালবেলা, 3-4 রকমের। দুপুরবেলা পরিমাণ মতো স্যালাড, এবং তারপরেই মিল। স্যালাডের 5 মিনিটের মধ্যে মিল নেওয়া। মিলের মধ্যে রিফাইন ফুড থাকছে না, মানে রিফাইন তেলে রান্না থাকছে না, চিনি দিয়ে রান্না থাকছে না, এই সমস্ত কোনো চিনি ছাড়া রান্না কিভাবে? চিনি দেওয়া যাবে না রান্নায়, এমনি নর্মাল রান্নার চিনি লাগে তো, সেটা বাদ দিয়ে করতে হবে। চিনি সাবস্টিটিউট কিছু দেবে না, নাকি? সাবস্টিটিউট কি দেবে, আর কিছু দিতে পারবে না। কি দেবে? যারা রান্না করেন জানে, গুড় টুড় দেওয়া যায় নাকি? না দিলেই ভালো, না দিলেই মানে ভালো, মানে একদম মিষ্টি ছাড়া বলতে হ্যাঁ, চাইছি। একদম নর্মাল রান্না। Okay, okay. মিষ্টি ছাড়াও রান্না হয় অনেক রকম, হ্যাঁ। এবার এবার এইটা কিন্তু একদম না, যারা আচ্ছা। যারা রুগী, রুগী যারা, যারা, আচ্ছা। এবং আমি বলছি যে সপ্তাহে 1 দিন প্রত্যেকে এইভাবেই খাক, যে একদম চিনি ছাড়া রান্না, ময়দার কোনো হ্যাঁ, ইস্যু নেই। সপ্তাহে একদিন বলছে তো, করা যেতেই পারে। সপ্তাহে 1 দিন করাই যায়। আর আমরা কি করি, আমরা আমাদের এখানে একাদশী করছে বা এটা করছে, উপোস করছে, প্রচুর খেয়ে। লুচি ফুচি দই টই নিয়ে খাচ্ছে, এগুলো তো এর চেয়ে না করা ভালো। মানে তো আমি চাইছি যে ওই দিনটা, যেদিনকে আমাদের এরকম ব্যাপার স্যাপার থাকবে, সেদিনকে আমরা পারফেক্টলি করবো। পারফেক্টলি করা মানে ডিআইপি ডায়েটই যদি আমি করি, নিরামিষই খাচ্ছি, ডিআইপি ডায়েট খাচ্ছি, আমি ময়দার কোনো আইটেম নিচ্ছি না, ভাত ডাল তরকারি যা খাওয়ার আমি সবই খাচ্ছি, কিন্তু আমি রিফাইন ফুড, আমি চিপস খেয়ে নিলাম নিরামিষের দিন, আমি সেটা চলবে না। খাবো না। আমি সপ্তাহে 1 দিন এই সংযমটা করবো। যদি এটা আমি করতে পারি, পারফেক্ট ডিআইপি ডায়েট নিতে পারি, তাহলে আমার একটা হ্যাবিট তৈরি হলো। আমি যখন মানে বিপদ আসবে আমার, আমি দেখলাম হঠাৎ করে আমার সুগার বেড়ে গেছে, আমার ওটাকে আমি বাড়িয়ে দিতে পারবো, আমাকে একদিনটাকে 4 দিন 5 দিন। আমাকে ডাক্তার বললো যে এই তো আপনি মুশকিলে পড়ে যাবেন। তো আমি তো জানি আমার এইটা প্র্যাকটিস করা আছে। তো যেই বললো যে ডাক্তারবাবু যে আপনাকে ওষুধ নিতে হবে, আমি তাদের একটাই সাজেশন দেবো যে আপনি তো এইটা জানতেন, এইটা আপনি, হ্যাঁ, 1 সপ্তাহ 10 দিন করে কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে এইটা পারফেক্টলি পালন করে দেখুন আপনার প্যারামিটার্স গুলো কি চেঞ্জ হয় কিনা। ডেফিনেটলি চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে, বাহ! হবেই। ঠিক আছে? তো এই হ্যাবিটটা, তাহলে এইটাই কিন্তু আমার একটা মেসেজ যে প্রত্যেকে সপ্তাহে 1 দিন, ছোট বড় প্রত্যেককে বলছি। এই ডায়েট তো জানাই গেল, এর মাধ্যমে বলে দিলাম। এই ডায়েটটা সপ্তাহে 1 দিন করে, আর সপ্তাহে 1 দিন নাহলে 2 সপ্তাহে 1 দিন, কিন্তু একটা ঠিক করে নেওয়া। শুরু করুক। যেমন লোকে একাদশী করে না, হুম। সেরকম একটা দিন যদি করা যায়, যে আমরা অন করে নিলাম যে একটা দিন আমি এইরকম, এমন তো কিছু না, সবই তো খেতে পারি, ঘুগনি খেতে পারি, সবই খেতে পারছি, কিন্তু দোকানের খেতে বারণ করছি, কারণ দোকানের খেলে কি হবে, সেদিনকে একটা দিন বলছি, অন্যদিন বলছি না, সেদিনকে আমি কিন্তু রিফাইন্ড ফুড নেবো না। আমি যদি দোকানে গিয়ে কিছু একটা খেয়ে আসি না, ও দোকানে চিনি দেবেই দেবেই ও দেবেই। দেবেই। সুতরাং দোকানে আমি চাইছি না, দোকানে রিফাইন তেলেও ইউজ করে। সুতরাং সেদিনকে বাড়িতেই চাইছি সবকিছু, একটা দিন। হ্যাঁ, যদি একদিন সপ্তাহে না পারে তো মাসে 1 দিন করুন, কিন্তু 1 দিন করে নিই, ঠিক করে নিই যে আমি মাসে ওই দিন করে করবো, একটা দিন করবো। আমি চাই এই হ্যাবিটটা গড়ে উঠুক প্রত্যেকে, একটা সত্যিকারের নীরব প্রজন্ম তৈরি হোক, তৈরি হবে। হ্যাঁ, এবং ওষুধ যাদের মানে কারণ আমি দেখেছি ওষুধের থেকে বের করে আনা, ডাক্তারের উপর নির্ভর করলে প্রচন্ড গন্ডগোল আছে, প্রচন্ড। আমি নির্ভর করছি কার উপরে, মানে একটা জিনিস তো আমি ভাবতাম, নিশ্চয়ই অনেকেই ভাবেন আপনারা, যদি আমরা কেউ অসুস্থ না হই, তাহলে ডাক্তারদের কি হবে? তাদের প্রফেশনের কি হবে? বা ওষুধের দোকানগুলোর কি হবে? ওষুধ কোম্পানিগুলোর কি হবে, তাই না? তাই তারা কি সত্যিই চান যে আমরা অসুস্থ না হই? এটা তো বড় প্রশ্ন আরকি। বড় প্রশ্ন, তো বড় প্রশ্ন, একদমই তাই। যাই হোক, একদম ভালো লাগলো এই ব্যাপারগুলো। আর আরো ডিটেলস জানতে গেলে বললাম ওর সাথে যোগাযোগ করুন। আর তোর আরেকটা দিকটা ধরি একটু, সেটা হচ্ছে তোর শিক্ষাগত দিকটা। তুই তো এমএসসি করেছিস এবং ম্যাথামেটিক্স হবো, তাই তো? ওই আমি আগেও বলেছি, ও দুর্দান্ত একজন ম্যাথামেটিক্স টিচার, এবং না না, এরকম আমারও কিছু না। আমারও কিছু স্টুডেন্ট থেকে আমি শুনেই বলছি, আমি বন্ধু হিসেবে বলছি না, কিন্তু শুনে বলছি, মানে ছাত্রদের থেকে তার সম্বন্ধে জেনে বলছি। এই ম্যাথামেটিক্স যে তুই শেখাস, যেমন মেডিকেল একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন টিচিং একটা ইন্ডাস্ট্রি কিন্তু, তাই না? এইখানটা নিয়ে একটা বলবার আছে, হ্যাঁ, এটা ভালো কথা। মানে এখানে না, এখানেও প্রচুর লোক মিসগাইডেড হয়, প্রচুর লোক, আর প্রচুর ট্যালেন্ট নষ্ট হয়। যেমন আমি বলছি, আমরা জানি যে আইএসআই তে চান্স পাওয়া খুব শক্ত, হ্যাঁ। আর আইআইটি তে চান্স পাওয়া খুব শক্ত। একটি ছেলে আমার কাছে কিছু দেখতে দেখতে আসে পড়াশোনা, সে আইএসআই একটি স্টুডেন্ট, বি স্ট্যাটাস স্টুডেন্ট, হাল ফিলে। তার সাথে কথা বলে আমার দারুণ লাগলো।
সে আইএসআই এবং আইআইটি পেয়েছে কারোর কাছে না পড়ে। এটা আমি বোঝাতে চাইছি, মানে সে কি করেছে, 1 বছর এমনি মানে 11-12 যেমন পড়াশোনা করতে হয়, টিচার ছিল সেরকম পড়াশোনা করেছে। 1 বছর সে কোথাও পড়েনি কারোর কাছে, সে নিজে পড়াশোনা করেছে, করে সামনের বছর এইরকম পরীক্ষা, এই লেভেলের পরীক্ষা, আইএসআই এবং আইআইটি লেভেলের পরীক্ষা নিজে চান্স পেয়ে গেছে। এখানে আমি যে মেসেজটা প্রত্যেকে দিতে চাইছি সেটা হচ্ছে যে নিজেকে জাগতে হবে, নিজেকে করতে হবে, মানে এটা হচ্ছে নিজের ব্যাপার। হ্যাঁ, শিক্ষা মানে এটাই বোঝানো যে তোমার ক্ষমতাটা তুমি দেখে নাও, তোমার ক্ষমতা যদি আমি না বার করতে পারি তাহলে ওই টিচিং এর কোনো মানে হয় না। এখানে টিচিং মানেই সবসময় করে দেওয়া, নোট ফেলে দেওয়া, এই করে দেওয়া, এই যে একটা টিচিং এর ব্যাপার রয়েছে, এইটা একদমই মেনে নেওয়া যায় মানে না। ওই যে ওষুধের ব্যাপারেও যেমন ছোট থেকে একটা ভয় দেখানোর একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় এটার ক্ষেত্রে একটা ভয় দেখানো, না হলে হবে না, হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ছোট থেকে গার্জেনদের আমাকে মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবিসি ইনস্টিটিউটে যেতে হবে, হ্যাঁ, সেখানে না গেলে না হবে না। হলেই পিছিয়ে পড়বে তুমি। অ্যাকচুয়ালি ইনস্টিটিউট গুলো এদেরকে দিয়ে নাম করে। হুম হুম। এ তো পেতো, এ যদি Exploitation কোনো basically. একটা ইনস্টিটিউটে যেত, তখন বলতো যে হ্যাঁ আমার থেকে এসে পেয়েছে, কিন্তু এর কারোর কাছে কি দরকার ছিল? ছিল না কারোর কাছে যাওয়া। এরকম প্রচুর দেখেছি। একটা ছাত্র আমার আইওকিউএম বলে একটা পরীক্ষা হয়, মানে অলিম্পিয়াড বলে একটা পরীক্ষা হয়। আচ্ছা, হ্যাঁ, অলিম্পিয়াড অনেক রকমের ম্যাথ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড হয়। শুনেছি। তো সেই অলিম্পিয়াডে চান্স পাওয়ার আগে, মানে অলিম্পিয়াডে বসবার আগে আম, একটা পরীক্ষা দিতে হয়, তাকে বলে আইওকিউএম বলে একটা পরীক্ষা। আচ্ছা। আইওকিউএম, এই পরীক্ষাটা পাশ করলে তবে সে অলিম্পিয়াডে বসতে পারে। বেশ। তো এটাও কিন্তু সহজ পরীক্ষা নয়। তো আইওকিউএম একটা ছাত্র, আমারই এক ছাত্র, সে পাশ করেছে। তাতেই জাস্ট আইওকিউএম পাশ করেছে, তাতে তাকে ফিটজি, ফিটজি না, আকাশ, আকাশ বলে একটা খুব নাম করেন, হ্যাঁ জানি, আকাশ 1.5 লাখ টাকা 1 বছরের ফিজ নেয় মনে হয়। 1 বছরও বলেছে 20,000 টাকা নেবে। নামটা ইউজ করে। ব্যাপারটা কি, কেন বললো? তো খুব সহজ ব্যাপার, এটা সবাই জানে। তা জানে তবু বোঝে না যে আমি নির্ভরটা আমার উপরেই করবো। খুব সহজ কিছু ব্যাপার স্যাপার আছে। মানে মানুষ ভাবে না বেশি, তাই না, যে শুধু যেটা চলছে ট্রেন্ড তার মধ্যে গা ভাসাও। আর এই একদমই তাই, আমি এই পডকাস্টের থ্রুতে কয়েকটা জিনিস বলতে চাই, যেমন আমি হেলথের ব্যাপার বললাম, এখানেও আমি কয়েকটা জিনিস বলতে চাই। এই বিশেষ করে যে জয়েন্ট বাই জাতীয় পরীক্ষা যারা দেয়, এই ব্যাপার নিয়ে সবচেয়ে বেশি ব্যবসা হয়। তো এদের জন্য, এদের গার্জেনদের জন্য আমি খুব ভালো করে একটা কথা বলছি, যে জয়েন্ট মানে হচ্ছে যে 11-12 মেশানো একটু শক্ত অ্যাপ্লিকেশনের পরীক্ষা, এটাই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মানে। তো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া কি? সাবজেক্টের জ্ঞান এবং দুটো মিলিয়ে মিশিয়ে জ্ঞান। আজকাল কি হয়, আমরা কি 11-12 একসাথে দিয়েছি, আমাদের একটা টোটাল জ্ঞান থাকতো একসাথে। এখন কি হলো, এখন জ্ঞানটাকে প্রথমে দুভাগে ভেঙে দিল, 11-12, তার দুদিন পরে দেখা গেল এখন আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড 4টে টুকরো করে দিল, 11-এ দুখানা, 12-এ দুখানা। এবার কি হচ্ছে, পুরোনো গুলো চর্চা হচ্ছে না, একদম চর্চা হচ্ছে না। তাহলে মিশছে কি? তাহলে আমাদের কি করছে, মেশা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। না মিশলে এবার প্রথম কাজ হচ্ছে যে আমরা 11 কি প্রথম দিকে মনে আছে, কেউই আমাদের লোকজন প্রথম 11-এ পিক আপ নিতে পারতো না, ম্যাক্সিমাম লোকই পাস করতে পারতাম না। 11-এ গেছি একটু উঠতে হবে, তারপরে গিয়ে দেখা গেল 12-এ গিয়ে সেই মেকআপ করতে মেকআপ মনে আছে। আচ্ছা, তার মানে আমরা একটা সুযোগ পেতাম মেকআপ করবার, কিন্তু এরা পায় না, কারণ এরা ফোকাস করবে 11-এ যে ফাঁকটা রয়ে গেল সেটা গিয়ে ও সোজা এখন বললেন যে 12-এর নম্বর। এটা কি ইচ্ছাকৃত? কাদের? মানে যাতে আমি বেশি না ডেপথে যেতে পারে। জানি না, এখানে কিন্তু বলাই পারে, বলা তো হচ্ছে যে চাপ কমানো হচ্ছে, চাপ কমে তো আলটিমেটলি স্টুডেন্টের চাপ বাড়ানোই হচ্ছে, মানে জীবনের চাপ বেড়ে গেল তার। আজকের চাপ কমে গেল, আজকে খুশি হয়ে গেল, হ্যাঁ আমায় কম পড়তে হচ্ছে, কিন্তু আলটিমেটলি সে তো লুজার হলো, তাকে বেশি করে খাটতে হচ্ছে অনেক। তাহলে ওই শুধু নম্বরটাই ম্যাটার করে যাচ্ছে, নম্বরটাই, আর সেই নম্বরের কোনো দামও নেই। আগে কাটলে আমাদের সময় একটা স্টার মানে 75% মানে তাকে মাথায় তুলে লাফাতো। প্র্যাকটিক্যালি নম্বর দিয়ে তুমি হয়তো কাজ পেলে একটা, কিন্তু আলটিমেট যখন কাজটা তুমি করবে তখন তো রাখতে পারবে না, তখন তোমার জ্ঞানটা দরকার, কাজ পেয়ে রাখতে পারবে না কাজ। এবার ব্যাপারটা হচ্ছে যে তার মানে আমার কি দরকার, এই 11-12 এর নলেজটা একসাথে দরকার। কম্পিটিটিভ পরীক্ষায় পেতে গেলে যেটা করা উচিত সেটা হচ্ছে, প্রথম কথা নিজের উপর নির্ভর করা, আর 2 নম্বর হচ্ছে, কেন নিজের উপর নির্ভর করা বললাম, আমি কোনো টিচারের কাছে গেলাম, সেই টিচার তো স্পিডে আমাকে সিলেবাস শেষ করাবে না, কারণ একটা ব্যাচের সাথে ম্যাক্সিমাম টিচারই খুব বেশি লোকজন 50-60 জন নিয়ে এরকম যারা ফেমাস টিচার আছেন পড়ান প্রচুর, তো তার একটা ছন্দ আছে, উনি ছন্দের বাইরে যেতে পারবেন না চাইলে এতজন লোককে নিয়ে। তো আমার ক্রাইটেরিয়া কি হবে যখন আমি এইরকম ধরনের একটা পরীক্ষা দিতে চাইছি? আমার প্রথম ক্রাইটেরিয়া হবে যে যত দ্রুত আমি সিলেবাস শেষ করতে পারি,
তত আমার ক্ষেত্রে এটা লাভজনক হবে। হুম, হুম, তাহলে দ্রুত সিলেবাস শেষ করতে গেলে কি করতে হবে? নিজেকে পড়া অভ্যেস করতে হবে। হুম। টিচারের উপর ডিপেন্ড করলে হবে না। এমন একজন টিচার আমাকে রাখতে হবে যার সাথে আমি কথা বলতে পারি। যাকে আমি জিজ্ঞেস করতে, "স্যার আমি না এই চ্যাপ্টারটা কোথাও করেছি।" আটকে গেলে আমার মনে হলো স্যার স্যার তখন একটু বলবে না, "কেন করেছো? তোমায় কি বলেছি আমি?" হুম, এরকম যেন না বলে। মানে তিনি যিনি বলেন, "তুমি পড়েছো? আচ্ছা এই করেছি" একটু বলে দিলেন, একটু এগিয়ে হুম, দিলেন। হুম, তো ব্যাপারটা হচ্ছে কি যে তাকে সে নিজের মতো করে এগোলো। আমি আমার ছাত্রদের আমি বলি যে, "তুমি এগিয়ে যাওয়াটা ব্যাপার। নিজে পড়ো, নিজে পড়ে এগিয়ে যাও।" ঠিক আছে? তো ১ম কথা যেখানে প্রবলেম মনে হবে আমাকে হ্যাঁ, তার কনসাল্ট মানে করো। কি তাকে পুরো ছাড় দেওয়া হলো। আমি তাকে বলে দিচ্ছি যে যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করা যাবে তোমার লিমিট অনুযায়ী সেটা আগে করতে হবে। হুম, আমি যদি আমি 11 এর মধ্যেই 11 এর সিলেবাস শেষ করে তো ফেললামই, বরং আমি 12 এর সিলেবাসও কিছু কভার করে রাখলাম। 12 এ গিয়ে খুব তাড়াতাড়ি আমার সিলেবাসটা শেষ হয়ে গেল। তাহলে কি হলো? আমি রিপিট করার মানে ওই সময় পুরোনো পাচ্ছি। জিনিসগুলোকে দেখবার হ্যাঁ, সময় ঠিক, পেলাম। ঠিক। এটা হচ্ছে ১ম ক্রাইটেরিয়া। তারপরে, তারপরে অ্যাডভান্স পড়বার জন্য আমি কি করব? আমি কারোর নোটে যাওয়ার দরকার নেই। পুরো সমস্ত জায়গায় আমরা কি দেখেছি? বিগত বছরের প্রশ্ন করা। তো বিগত বছরের প্রশ্ন সব জায়গায় পাওয়া যায়। আইআইটির হ্যাঁ, পাওয়া যায়। মেইন অ্যাডভান্স হ্যাঁ, হাজার, হ্যাঁ, হাজার হ্যাঁ, বই আছে। হ্যাঁ। তো বই কিনে বিগত বছরের প্রশ্নই করব আগে। আগেই কেন আমি এই সমস্ত ওর নোট তার নোট করতে যাব? আমি তো বিগত বছরের প্রশ্ন অনেক আছে। 48 ইয়ার্স আইআইটি প্রবলেম আছে এখন। হ্যাঁ? হুম, তো আরো বেশি তো কম না। তো সেইগুলো আমি কেন করব না? আমি পুরোনো বছরের প্রশ্নই করি আগে। তারপরে তো অন্য কথায় আসবো। হুম, হুম। তো আমি তো নিজেই তার মানে করতে পারি। আমি এটাই বলতে চাইছি যেমন নিজেই নিজের চিকিৎসা করা যায়। আ সেরকম নিজেই নিজের আ টিচার হওয়া যায় ইভেন এইভাবে। ধর প্রেসিডেন্সি এইসব যে জায়গাগুলো আমার তো অনেক ছাত্র আছে। তারা কোনো আলাদা করে টিউশন চট করে নেয় না। ওখানেই যেটা পড়াশোনা হচ্ছে, ওখানেই যেটা পড়ানো হচ্ছে, ওটাই সাফিসিয়েন্ট তাদের পক্ষে। একদম বাদ বাকিটা বাড়িতে স্টাডি একদম করছে। ততদিনে তো নিজে পড়াশোনা শিখে যাওয়া উচিত। আর ভালো, ভালো আর এখন তো মানুষজনও আরো আছে। অপশন কত। হাতে ধর নেট রয়েছে। যদি কিছু প্রবলেম হয় YouTube রয়েছে ইত্যাদি ঘাটাঘাটি করা হ্যাঁ, যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে ম্যাথামেটিক্স বা যেকোনো বিষয়ে মানে চিন্তা ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে বেশি ভাবতে হয় যেকোনো জিনিসে। হ্যাঁ। ভেবে ওই দিকের হেল্পটা কম। যত ভালো স্টুডেন্ট তাদের দেখা যাবে যে তারা কিন্তু বেশি হেল্প নিতে চায় না। হুম। তারা নিজে ভাবতে চায়। নিজে ভেবে যখন মাথাটাকে একটু আধটু হ্যাঁ, মানে কাজে লাগছে লাগাতে চায় সোজা হ্যাঁ, কথা। অ্যাকচুয়ালি সেটাই উচিত। সেটাই তো। যিনি যে হ্যাঁ। তাকে পরনির্ভরশীলতা করে দেওয়াটা ঠিক নয় কোনো স্টুডেন্টকে। সবসময় স্টুডেন্টকে মানে আত্মনির্ভর সেটাই তো করাই উচিত। করা হয় এখানে। কিন্তু পরমিশল থাকো কিন্তু তুমি। এখানে সংস্থা হ্যাঁ, এখানে বাধ্য হয়ে গিয়ে অমুকের নোটের উপর সেই নোটের পরে কি যে জেরক্স করে নোট আমি জানি না। 11 আমি 12 এ আগে পড়াতাম। আমি আর্টসের দিকে অবশ্য। তো আমাকে অনেক গার্ডিয়ানদের দাবি ছিল, "স্যার অমুক রচনাটা লিখিয়ে দেবেন।" আমি লিখে দিতাম না। আমি একটা আলোচনা করে দেবো। হ্যাঁ, লিখবে ও। সেটাই তো, সেটাই। ও লিখে আমাকে দেখাবে। তারপর আমার যদি মনে হয় তুই এখানে এই পয়েন্টটা দিতে পারিস। এখানে এইটা এইভাবে একটু লেখ। অর্থাৎ নিজের তাতে কি ভাবনা ১০ টা চিন্তা না হলে কিন্তু হবে ১০ টা না। স্টুডেন্টের ১০ রকম লেখা হলো তাতে। পরবর্তীকালে অনেক স্টুডেন্ট বলে মানে অনেক সিনিয়র চাকরিজীবী, "স্যার আপনার জন্য লিখতে শিখেছি। বাহ! যদি শুধু দারুণ ব্যাপার। শুধু মুখস্থ করে উগরে দিতাম তাহলে আর শিখতাম না।" যেরকম হয় তার দিকে। তার দিকে তাই হয়। তা যাই হোক অরিন্দম এই দুটো দিক তোর এক্সপ্লোর করার চেষ্টা করলাম যতদূর পারলাম। আম তা একটা কথা জিজ্ঞেস করি, তুই ধর টিউশন করছিস কবে থেকে? 95 95 যদি প্রেক্ষাপট দেখা যায় মানে রাজনৈতিক প্রেক্ষাপট দেখা যায় রাজ্যের তখন বাম আমল। আর বর্তমানে এই সময় তৃণমূল সরকার চলছে। ওই সময় যে স্টুডেন্টদের তুই পড়াতিস, এখনো স্টুডেন্টদের পড়াচ্ছিস, সময়ের সঙ্গে সঙ্গে বেসিক কোনো পার্থক্য দেখতে পাচ্ছিস স্টুডেন্টদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, বা তাদের কি নিশ্চয়ই। কি দেখতে পাচ্ছিস? আগে স্টুডেন্টের দেখা যেত যে একটা সাবজেক্টের আগ্রহ থাকতো। কি করে আমি এটা করব? এটা করতে পারলে ভালো লাগবে। আমি একটা প্রুফ প্রমাণ করতে পারলে আমার বেশ আনন্দ হবে। এইরকম একটা এই ভাবনা স্টুডেন্টই বেশি ছিল। এখন কিন্তু ওই আনন্দটা ওরা নিতে পারছে না। হুম, এইটা খুব কমে গেছে। হ্যাঁ? মানে আনন্দ নিয়ে পড়াশুনো করতে পারছে না। কারণ আ আমি তোর কি মনে আ হয়? কারণ হচ্ছে উম তো তুই তো সরাসরি ডিলস করছিস ওদের সাথে। ওইজন্যই আরো জিজ্ঞেস কারণ করা। না সবাইকে একটা কিছু টার্গেট বসিয়ে দেওয়া হয়েছে মনে হয়। তুমি এটা করে এই করতে হবে। মানে এইজন্য এই করবে। করতেই হবে। হ্যাঁ, এই করবে, এটা চাই আমার। এরকম ওইজন্য সে একটা সাবজেক্টে ভালো মানে কোনো কারণ অকারণ ভেবেই সাবজেক্টটা নিয়ে ঢুকে গেল। কি হবে আমি জানি না। কিন্তু আমার ভালো লাগছে। আমার হয়তো একটা জ্যামিতি করতে খুব ভালো লাগছে। আমি করছি। কি হবে আমি জানি না। কিন্তু আমি এই প্রুফটা করছি। প্রুফটা করে আমার একটা ভালো লাগছে, আনন্দ লাগছে। হুম। কিন্তু এইটা নেই। হ্যাঁ? যে তুইও ধর যখন নাটক করলি ধর আমি জানি না আমার এটা না, ধারণা। না বল না। যখন করলি তো তখন কি মনে হলো যে করে আমার এই হবে সেই হবে হ্যান হবে। আমার ভালো লাগছে করছি। ভালো লাগাটা তো আসল। এইটাই বলছি আমি। তো এই জিনিসটা আমি খুব কমই দেখি এখন। এইরকম একটা মানে ভালোবেসে পড়াশোনা হ্যাঁ, করা হ্যাঁ, এটা হ্যাঁ। এরকম লোক আমি চাই। আমার
এই জন্য মানে সংখ্যাটা কম, খুবই সংখ্যায় কম। না, এটা কি মানে যে অর্থনৈতিক একটা পরিমণ্ডল চলছে সারা বিশ্ব জুড়ে, যে কাজের চাপ বাড়ছে, কাজ থাকছে না, টিউশন, বলা মুশকিল এটা কি। এটা কি দায়ী তার জন্য? না না মানে বা এটা না রাজনৈতিক না কোনো পরিস্থিতি? আমার মনে হয় না সেই, আমি তো বেশ বড় লোকেদেরই এইসব প্রবলেম গুলো দেখি। ও, এগুলো তো মানে অর্থমান যারা হ্যাঁ তারা হ্যাঁ হ্যাঁ ওই ভালোবাসাটা নেই, ভালোবাসাটা নেই। ভালোবাসাটা নেই কেমন একটা মানে ওই সাবজেক্টটার প্রতি ভালোবাসাটা নেই। আরেকটা জিনিসকে তুই সাপোর্ট করিস, যে ধর এখানকার যে বেটার স্টুডেন্ট যারা, যেহেতু রাজ্যে ধরো সেই মতো মাইনের বা সেরকম কিছু অপশন পাচ্ছে না বলে বেরিয়ে চলে যাচ্ছে পরের পর মানুষ। এটা আমাদের স্কুলেরই তো যারা স্টুডেন্ট বেশিরভাগই শুনি মানে রাজ্যের বাইরে আর কি, কেউ কেউ দেশের বাইরে, অনেকেই রাজ্যের বাইরে। আম, এটা কি তুই সাপোর্ট করিস, নাকি একটু কম মাইনে হলো নিজের জায়গায় থাকা দরকার, নাকি বাবা দরকার নেই, ও গুলি মারো যেখানে মাইনে পাচ্ছি? কিন্তু থাকা যায়, আমার মনে হয় থাকা যায়। এখন ব্যাপারটা হচ্ছে ডিমান্ড এত বাড়িয়ে ফেলেছে মানুষজন, হ্যাঁ, সেই কারণেই আমার মনে হয় থাকা যায়। কারণ আমার বেশ কিছু ছাত্র আছে যারা সমান ট্যালেন্টেড কিন্তু ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতেই কাজ করছে। তো আর যারা এরকম চলে যায় তাদের তুই কি বলবি, মানে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী, বা কিছুটা স্বার্থপর, নাকি এটা যাওয়াই উচিত? ওরা দুটো জিনিস ওদের মধ্যে কাজ করে। একটা হচ্ছে যে একটা ভালো নামকরা ইনস্টিটিউটে যাব, এইটা এই একটা কাজ হয়। আর ২ নম্বর হচ্ছে যে বাইরের কাজটা পলিটিক্স কম, বাইরে বাইরে গবেষণা করতে গেলে পলিটিক্সটা হ্যাঁ, কম আছে। মানে আমাদের এটা দেশে কিন্তু রাজনীতির এইটা এটা, এটা মনে হয় আহ, গ্রহণযোগ্য কিছুটা, মানে যে বাইরে রাজনৈতিক চাপটা আমাদের তো সবকিছুর মধ্যে একটা রাজনীতি থাকে আমাদের। হ্যাঁ এইটা কিন্তু কম আছে। এটা বাইরে। এটা হ্যাঁ, নিশ্চিতভাবে কম আছে, মানে এক কম মানে প্রায় মুক্ত, এটা নেই আর কি। হুম। এটা আমি ইয়ে করছি মানে মেনে নিচ্ছি। এটা আমাদের দেশের বরাবরের সমস্যা আর কি, এইটা মানে কিন্তু লোকে কারণ রাজনীতি আমি ছাড়া কিছু ভাবতে পারে না আর আমার কি। অনেক ছাত্রই বাইরে কাজ করেছে, কাজের পরিবেশ দারুণ। না, আমার এক বন্ধু আছে, বন্ধু মানে আমাদেরই বয়সী প্রায়, ও কানাডায় আছে। কিন্তু একটা জিনিস দেখলাম, ভালো নিউট্রিশন নিয়ে পড়ে, বোধহয় পেনসিলভেনিয়ায় কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে, তারপর এখন কানাডায় চাকরি বাকরি, বিয়ে সংসার, সবই ওর ওখানে মেয়েও করেছে বড় হয়েছে হ্যাঁ। অনেকটা। বাবা মা এইখানে এই তরুণ নবোদয় ক্লাবের, জাগৃতি ক্লাবের কাছাকাছি ওদের বাড়ি, এখানে ছিলেন। এবং আস্তে আস্তে বয়স বাড়তে বা দু একবার নিয়ে গেছে, বাবা মায়েরা অন্য জায়গায় গিয়ে থাকতে চান না বেশি, এটা একটা এ থাকে, নস্টালজিয়া প্রবলেম থাকে। দু এক মাস কাটিয়ে না বাড়ি যাওয়া, বাড়ি চলে আসতেন। এবার কি আস্তে 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 নিঃসঙ্গ হতে থাকলেন। তো এই প্রবলেমটা মারাত্মক প্রবলেম এখন। এইটা করে 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 এবার এটা মারাত্মক ভদ্রলোক প্রবলেম। মারা গেছেন, বছর খানেক হতে চললো। রিসেন্ট শুনলাম মাসে, ওই কাকিমা বলি আর কি, কাকিমা একটি ওই বেহালায় একটা রামকৃষ্ণ মিশন একটি বৃদ্ধাশ্রমে শিফট হয়েছেন আর কি, বাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। এটা মানে সৌম্যই রেখে, ওর নাম সৌম্য, সৌম্যই রেখেছে, ও যোগাযোগ রাখে ওই ছবিতে, ভিডিও কলটা তার পক্ষে সম্ভব নয় প্র্যাকটিক্যালি। আমার কারণ মনে হয় যদি তার চাহিদাটা একটু কম কম থাকতো, থাকতো তাহলে হয়ে যেত। তাহলে বাবা মাও এতটা নিঃসঙ্গ হতেন না। না আমার তো মনে হয় এটা, আমার মনে হয়, জানি না আমি এই পরিস্থিতি হলে কি করতাম। আমার বাবা মার প্রায়োরিটিটাই বেশি মনে হয়। এটা তো আমাদের বয়সী বা আমাদের সময়কার কথা, ছেলের কথা বললাম, এখন তো আরো বেশি আরো করে বেশি হয়ে গেছে। চলে যাচ্ছে। একটা বয়সের পর থেকে তখন তো নিঃসঙ্গতা গ্রাস করতে থাকে, যত মানুষের বয়সটা বাড়তে থাকে। নাতিপুতি আছে, কোলে নিতে পারছে না, নাতিপুতিকে দেখে করে দিতে করে পারছে দেওয়া না। যাচ্ছে না। এই এইটা তো একটা, মানে যত আমরা আরো ফার্স্ট লাইফের দিকে যাচ্ছি, ওয়েস্টার্নাইজ যে মানসিকতাকে আরো বেশি গ্রহণ করছি, সম্ভবত এই মানুষের নিঃসঙ্গতা বাড়ছে। অ্যাকচুয়ালি সত্যিকারের শিক্ষাটা খুব সমস্যা হয়েছে। সত্যিকারের শিক্ষা, সেই সমস্ত শিক্ষাগুলো নেই তো আর। মানে সেই সত্যিকারের যে সেটা মানে শিক্ষা, হৃদয়ের শিক্ষা, যেটা হৃদয়বান হও, সত্যিকারের শিক্ষা হও, সেটা সেইসব আর কেউ তো বলে না। নেই। শিক্ষা কোনোদিন না, মানে শিক্ষার ব্যাপারটা, এই যে আমরা হেলথের কথা আসছিলাম, হুম। পুরো জিনিসটাই আমি দেখেছি, পুরো জিনিসটাই মানে হেলথের জন্য, মানে শিক্ষা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে পুরো হেলথের জন্য। স্পিরিচুয়াল ব্যাপার বল, শিক্ষা বল, সমস্তটাই হেলথ। তা এই যে পুরো যেটা এই যে মানে মানুষের হৃদয় কমছে, মস্তিষ্ক বেশি কাজ করছে বলা যেতে পারে এই ক্ষেত্রে, যে কোথায় রোজগার আছে, কোথায় সেটা তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলো। এটা কি এই মানে একটা কি বলবো, ক্যাপিটালিজমের একটা কুফল? হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের জীবনের কি উদ্দেশ্য হয়। আমাদের জীবনের একটা, আমি মনে করি যেটা আমার জীবনের উদ্দেশ্য, আমি ভালো থাকবো, হুম। এটাই। যে কিন্তু ভালো এবার থাকাটাকে, এবার এবার কিসে আমি ভালো থাকবো ভালো থাকাটা সেটা কি? এক্স্যাক্টলি,
সেটা জানার জন্যই শিক্ষা দরকার। আমি কিসে ভালো থাকবো, তাকেই শিক্ষা বলে, যে আমি কিসে ভালো থাকবো। খাওয়ার দাওয়ার থেকে এভরিথিং। আমার মা বলতো শরীর ভালো না হলে তোর কিছু ভালো লাগবে না, হুম, কিছুই ভালো লাগবে না। তো সবার সাথে সবার কানেকশন আছে। তো এইটাকেই বলে শিক্ষা, যে আমি কি করে ভালো থাকতে পারি। হুম, তো আমি যেটা করলে ভালো, তো অনেকে দেখা যাচ্ছে যে কিছুই নেই হয়তো, হ্যাঁ, সামান্য একটা বেড়ার বাড়ি টাড়ি আছে, হুম, তত আছে, এখনো চান করতে গিয়ে গান করছে, হুম। হ্যাঁ, আনন্দে আছে। আনন্দে আছে, হ্যাঁ। তো কে ভালো আছে? কাকে বলবো ভালো আমি? না, ঠিক না? আমি আবার এটাই মনে করি। প্রচুর টাকার তো আমার এতে পড়ে রাতে ঘুমোতে পারছে না। ঘুমোতে পারছে না। তো আমার এটা মনে হয় যে আমার জীবনের টার্গেট এটাই হবে, যাতে ভালো আমি থাকা, ভালো থাকি, ভালো আনন্দে। থাকা। কারণ ভালো কিসে থাকি তার জন্যই দরকার শিক্ষা। আর তোর কি মনে তাই হয় না? ভালো থাকা মানে যে অন্যের জন্য ভাবা, অন্যকে ভালো রাখার চেষ্টা করা? আমি যদি কাউকে আগুনে পুড়ছে কেউ, তাকে গিয়ে বাঁচালাম, তো আমার ভালো লাগবে না? লাগবে আহ, কি লাগবে না? এইটা তো ভালো লাগা। এই ভালো লাগার মানে অনুভূতির তুলনা তো বোধহয় ওইভাবে ভালো থাকা, আহ, লোকে ভাবছে আমি স্বার্থপরই হব। স্বার্থপর মানে হচ্ছে যে আমি নিজের জন্য করবো সবকিছু। হুম, তো নিজের জন্য আমি আরেকজনকে বাঁচাবো। কারণ আমার ভালো লাগবে তাকে বাঁচি। আমি যে কাউকে জ্ঞান দেবো, ভাই এরম কর, সেরম কর। তো আমার জন্যই বলছি। আমি তার জন্য বলছি না, মানে আমার ভালো লাগবে ওকে বলে। ওর ভালো লাগলে, ভালো হলে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ অনির্বাণ। সরি, অরিন্দম, অনির্বাণ বলছি কেন আমি? অরিন্দম অত্যন্ত সুন্দর মনের মানুষ আমার বন্ধু। এই জন্য আমি ওকে খুবই ভালোবাসি ছোট থেকে। একটা অটোগ্রাফ চাই তো। আরে বাবা। আমরা যাদের সাথে পডকাস্ট করছি একটা করে অটোগ্রাফ নিয়ে নিচ্ছি টুক করে। এটা এক সময় ভরে উঠবে আর কি। বুঝলি? থ্যাংক ইউ। আবার দেখা হবে। আবার দেখা হবে।